মালিক, আমার পরিবার খুব সংকটে আছে। যদি আমার বেতন থেকে সামান্য কিছু টাকা দেন তবে আমার সহ আমার পরিবারের জন্য খুব ভালো হয়। আমরা খুব উপকৃত হতাম। শুধু টাকা টাকা করে আমার মাথাটা মনে হয় এইবারে খেয়ে ফেলবি। কয়েকদিন আগেই তো ঠিক এরকম কথা বলে 2000 টাকা নিয়েছিল, আবার এসেছিস টাকা চাইতে। মালিক, সত্যি বলছি, আমার পরিবার খুব সংকটে আছে। খাওয়ার মতো বাড়িতে কিছুই নেই। প্লিজ মালিক, সামান্য কিছু টাকা দেন। এসব নেকা কথাবার্তা আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমার কাছে এত টাকা নাই, যা ভাগ এখান থেকে, নিজের কাজ কর গিয়ে। কথাগুলো বলেই মালিক আমার ঘাড় চটকে চলে গেল। আমি চোখের পানি মুছে মনের ভিতর অনেকগুলো অপ্রকাশিত কষ্ট জমে রেখে নিজের কাজে মন বসাতে লাগলাম। আমি নয়না লিমন, আর যার সাথে এতক্ষণ কথা বললাম তিনি হলেন একজন বড় লোক। তার অনেকগুলো জমি জায়গা ও ক্ষেত আছে। আমি তার ক্ষেতে কাজ করি। মা আর ছোট বোন নিয়ে আমাদের সংসার। বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আর হ্যাঁ, আমি কাজের পাশাপাশি টুকটাক লেখাপড়াও করি। এবার ইন্টার 2য় বর্ষে পড়ি। কাজ করতে করতে প্রায় 4টা বেজে গেছে। মালিককে বলে আমার বাসার দিকে যেতে লাগলাম। তখনই পিছন থেকে কাকি, মানে মালিকের স্ত্রী, ডাক দিল, এই নয়ন, শোনো। আমি সামনে তাকিয়ে দেখি কাকি। ওনার কাছে গেলাম। কিছু বলবেন কাকি? এই নে, ওখানে 2000 টাকা আছে। সকালে তোমাদের সব কথা আমি শুনেছিলাম। ধন্যবাদ কাকি, আমার এত বড় সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না। এখন থেকে কোনো কিছু লাগলে আমার কাছে আসবে, তোমার মালিকের কাছে যাবে না। এই সময় ওনার মাথা গরম থাকে, কারণ ব্যবসায় লোকসান হয়েছে। ঠিক আছে। এই বলে কাকির কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে মাকে বলে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে আমার রুমে গেলাম। আমার পেছনে আমার মা ও আমার কাছে এসে বলতে লাগলো, বাবা নয়ন, বাসা ভাড়ার টাকাটা জোগাড় করতে পেরেছো? হ্যাঁ, এই নাও 2000 টাকা। ভাড়া তো 3000 টাকা। আপাতত 2000 টাকা দিয়ে বলবে, আর 1000 টাকা কিছুদিন পর দেব। ঠিক আছে। এই বলে মা আমার রুম থেকে বের হয়ে গেল। তখনই আমার ফোনে একটা কল আসলো। তাকে দেখি আমার ক্লাসমেট মামুন ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, নয়ন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো, তোমার? ভালোই। কলেজে এখন খুব ইম্পর্টেন্ট ক্লাস চলছে, সাথে স্যার ইম্পর্টেন্ট নোটসও দিচ্ছে। কাল থেকে কলেজে আয়। জানিস তো আমার পরিবারের কথা, আমি যদি কাজ না করে ক্লাস করি তবে আমার পরিবারের কি হবে? আমার কাজের ব্যক্তি দিয়ে তো আমাদের সংসার চলে। জানি রে। একটা কাজ কর, ইম্পর্টেন্ট নোটসগুলো সংগ্রহ করে আমার জন্য রাখিস, আমি তোর কাছে গিয়ে নিয়ে আসবো। ওকে। বাই। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় গাইলে দিলাম। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেছে, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। দরপড়িয়ে বিছানা থেকে উঠে রুমের বাল্বটা জ্বালিয়ে আমার ফোনটা হাতে নিলাম। জানালার কাছে গিয়ে বাইরে দেখতে লাগলাম, কারণ চিৎকারটা ঠিক আমার জানালার ওপাশ থেকে এসেছিল। জানালা দিয়ে বাইরে তাকাতে আমি চমকে উঠি, কারণ বাইরে একটা মেয়ে ও একটা ছেলে দস্তাদস্তি চলছে। পরক্রমে ছেলেগুলো মেয়েটার উপরে ছুরি চালিয়ে দেয়। এই দৃশ্য দেখে আমি একটা চিৎকার দিয়ে বাইরে যেতে লাগলাম। আমার বাসা 3 তলায়, তাই আমি নিচে নামতে নামতে অনেকটা দেরি হয়ে যায়। ছেলেগুলো পালিয়ে যায়, সাথে খুন হওয়া মেয়েটার কাছে অনেক লোকেরও ভিড় হয়। আমার নিচতলার লোকগুলো সহ আশেপাশের ফ্ল্যাটের লোকগুলো খুন হওয়া মেয়েটার চারপাশে ঘিরে রয়েছে। আমি ভিড় ঠেলে লাশটার একদম কাছে গেলাম। লাশের সারা শরীরে রক্ত আর দস্তাদস্তির দাগ ফুটে উঠেছে। মেয়েটাকে আমরা কেউ চিনি না বা কখনো দেখিও নি। ইতিমধ্যে পুলিশ এসেও লাশটাকে পর্যবেক্ষণ করে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। আর সাংবাদিকরা এসে মিথ্যা খবর বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্বার্থে লাইক ফলোয়ারের জন্য প্রকাশ করতেছে। আমি ওখানে আরও বেশ কিছুক্ষণ থেকে আমার রুমে এসে শুয়ে পড়লাম। পর 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতেছি। পরক্ষণে মনে হলো কাল রাতের ঘটনাটা। পুলিশ পোস্টমর্টম করে কি জানতে পারলো? পুলিশ কি খুনিদের কোনো ক্লু বের করতে পারলো? এসব ভাবছি তখন আমার বোন নীলা আমায় জরুরি কিসের জন্য যেন ডাক দিল। আমি নীলার কাছে গিয়ে বলতে লাগলাম, কিছু বলবি? টিভির দিকে তাকা। আমি টিভির দিকে তাকাতে দেখি সকাল 6টার সংবাদে বলতেছে শহরের একজন বিজনেসম্যানের পেটে ছুরি মেরে হত্যা করেছে, সাথে তার মেয়েকেও তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ঠিক একই রকমভাবে হত্যা করেছে। কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে, খুব শীঘ্রই খুনিদের খুঁজে বের করে গঠনমূলক শাস্তি দেবে। খবরটা শুনে আমি বড় একটা নিঃশ্বাস ছাড়লাম। কাল রাতে যে মেয়েটাকে আমাদের এখানে খুন করেছে
এই মেয়েটার বাবাকেও তাহলে কালকেই খুন করা হয়েছে। তখনই মা আমার কাছে এসে বলতে লাগলো, নয়ন, বাবা সাবধানে থাকবে, দেশের অবস্থা ভালো না। ঠিক আছে মা, অত চিন্তা করা লাগবে না। এই বলে খাওয়া দাওয়া করে মালিকের বাসার দিকে যেতে লাগলাম। মালিকের বাসায় পৌঁছে মালিকের সাথে কিছুক্ষণ কথা বলে খেতে কাজে যেতে লাগলাম। আমি কাজ করতে হঠাৎ দেখলাম দুটো মেয়ে আমার পাশে থাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তাটা একদম পিছনে। একটা মেয়ে হাঁটতে হাঁটতে পা পিছলে কাদায় পড়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরলাম যেন সে না পড়ে। মেয়েটা আমার থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে আমার গালে জোরে কয়েকটা থাপ্পড় মারলো। ওয়াক, থু থু। এই ছোট লোক, তুই আমাকে ধরলি কেন? আমি না ধরলে তো আপনি পা পিছলে কাদায় পড়ে যেতেন। আমি পড়ে যেতাম, তবে তোর কি? তুই আমাকে তোর ওই নোংরা হাত দিয়ে ধরলি কেন? কাদায় পড়ে যাওয়া ভালো, তবে তোদের মতো ফকিন্নি ছোট লোকদের নোংরা হাতের ছোঁয়া অনেক খারাপ। মানুষের সাহায্য করাও কি অপরাধ? যার জন্য করলাম চুরি, এখন সে বলে আমি চোর। হায় রে দুনিয়া। সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, পারলে ক্ষমা করে দেবেন। এই বলে আমি নিজের কাজে মনোযোগ দিলাম। অন্যদিকে মেয়েটা গজগজ করতে করতে অন্য মেয়েদের নিয়ে চলে যেতে লাগলো। কেন যে এদের মতো মডার্ন বড় লোকদের এত ভাব, একমাত্র আল্লাহ জানে। বিকেল 4টায় কাজ শেষ করে মালিকের বাসায় গিয়ে দেখি সকালকার মেয়ে দুটো আর কাকি মেলে বসে গল্প করছে। সকালকার পিছলে যাওয়া মেয়েটি আমাকে দেখে বলতে লাগলো, কিরে, আমাকে ফলো করে এখানেও এসেছিস? তখনই কাকি বলতে লাগলো, এসব কি বলতেছিস তাসনিয়া? নয়ন কেন তোকে ফলো করে এখানে আসবে? নয়ন তো আমাদের খেতে কাজ করে। তাহলে মেয়েটার নাম তাসনিয়া? খেতে কাজ করে তো এখানে বাসার ভিতর এই কামলাটা কি করতেছে? এখন 4টা বাজে, ওর কাজ শেষ হয়েছে, তাই আমাকে বলে ওর বাসাতে যাবে। তবে তাসনিয়া, তুমি এই ছেলেটাকে কামলা বলছো কেন? ও তো আমাদের মতো মানুষ, ওরও তো একটা সুন্দর নাম আছে। কামলাদেরকে আমি কামলা বলে ডাকি? কামলাদের আবার সুন্দর নাম? চল রিয়া, রুমে চল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কাকি আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, নয়ন, তাসনিয়ার কথা কিছু মনে করো না। ও ওর নানুর বাসায় থাকে, ওখানকার ছেলে মেয়েদের মতো আচরণ করছে। না কাকি, কিছু মনে করিনি। এই বলে কাকির কাছ থেকে বিদায় নিয়ে আমার বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে মামুনকে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা দূর থেকে ওপাশ থেকে বলতে লাগলো, দোষ, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? প্রেমিকার প্যারায় কি ভালো থাকা যায়? প্রেম করার আগে ভেবেছিলাম প্রেমের মোহনায় অনেক মজা থাকে, এখন বুঝতে পারছি মজা নাকি অন্য কিছু। আমি চলতেছি আর তুই হাসতেছিস। একটা বিশেষ কথা বলি তোকে। কি এমন বিশেষ কথা? দোষ, কলেজে 2টা নতুন মেয়ে ভর্তি হয়েছে। তো আমার কি? আরে পুরো কথা শোন আগে। একটা মেয়ে অপরূপ সুন্দর, দেখতেও যেমন, পড়াশোনাও তেমন ট্যালেন্ট, একদম তোর মতোই। আমি যদি মনিরার সাথে প্রেম না যেতাম তবে ওর সাথে প্রেম করতাম। মনিরাও আগে এই মেয়েটা কোনো যে এলো না, হায় আফসোস। চুপ শালা লুচ্চা, এসব লুচু কথা বাদ দে। তোকে যে জন্য ফোন দিয়েছি, ইম্পর্টেন্ট নোটসগুলো কি তোর কাছে আছে? আসে। তুই আমার বাসায় এসে নোটসগুলো নিয়ে যা। ওকে, এক্ষুনি রওনা দিচ্ছি। তুই তোর বাসা থেকে আবার অন্য কোথাও যাস না। তুই নিশ্চিন্তাই। ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে মামনের বাসা থেকে রওনা দিলাম। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 1 কিলো দূরে, তাই হেঁটে যাচ্ছি। মামনের বাসায় যেতে একটা নির্জন রাস্তা পড়ে। আমি নির্জন রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ একটা লোকের বাঁচাবাঁচো চিৎকার এসে আমার কানে পড়ল। আমি চিৎকারটা অনুসরণ করেই ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে একটা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম, কারণ বিল্ডিংয়ের ভিতর থেকে চিৎকারটা আসতেছে। আমি একটা কাঠ হাতে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে গিয়ে দেখি কয়েকটা গুন্ডা টাইপের লোক, রকি, তালিমুর, রাজু, লাবু মিলে একটা 35 থেকে 36 বয়সের লোককে অনবরত পেটাচ্ছে। আমি লোকগুলোর কাছে গিয়ে বললাম, ভাই, আপনারা লোকটাকে এভাবে মারতেছেন কেন? সেই কৈফত কি তোকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আপনারা অন্যায়ভাবে এই লোকটাকে মারতে পারেন না। আমার কথা শুনে লাবু উচ্চস্বরে হাসি দিয়ে বলল, ওই রকি, বস আইছে, বসকে নাকি আমাদের ব্যাপারে কৈফত দিতে হবে। বসকে ভালোভাবে একটু আপ্যায়ন করতো। লাবু এই কথাগুলো বলা মাত্রই রকি, তালিমুল, রাজু হাতে লাঠি নিয়ে আমাকে মারতে আসলো। আমিও কম কিসে। আমার হাতে থাকা কাঠটা দিয়ে সবাই কেমনভাবে মারছি, ওরা সবাই মায়ের চোটে পালিয়ে যায়। আমি তাকে দেখি, মার খাওয়া লোকটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লোকটার কাছে গেলাম। আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। আপনার কোনো ভয় নেই? ওদের এমন মার মারছি, ওরা আপনার সামনে আর আসার আগে 10 বার ভাববে।
আমার তো কোনো ভয় নেই, ভয় হবে এখন থেকে তোমার জন্য। মানে? তুমি যে লোকগুলোকে মেরেছো, তুমি কি তাদেরকে চেনো? জি না, ওদের তো কখনো দেখিনি। ওরা হলো প্রিন্সের লোক। ওরা এখন থেকে তোমার উপর আক্রমণ করা শুরু করবে। প্রিন্সের লোক? আচ্ছা, আপনাকে ওরা মারতেছিল কেন? আমি হলাম প্রিন্সের বিপক্ষী দলের লোক, তাই ওরা আমাকে মারতে চায়। তুমি না বাঁচালে আমাকে হয়তো ওরা এতক্ষণে মেরেই ফেলতো। ধন্যবাদ তোমাকে। মানুষের বিপদেই তো মানুষ এগিয়ে আসবে। আপনার বাসা কোথায়, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, লাগবে না, আমি একাই যেতে পারবো। আর হ্যাঁ, তুমি সাবধানে থাকবে। ওকে। এই বলে আমি মামুনের বাসার দিকে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে ওর বাসার গেটে পৌঁছে কলিং বেল বাজাতেই ভিতর থেকে মামুনের বোন দরজাটা খুলে দিয়ে আমাকে দেখতে বলতে লাগলো, আরে নয়ন ভাইয়া জি, কতদিন পর আমাদের এখানে আসলেন, তো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। ওর রুমে আছি, গিয়ে দেখা করেন। আমি মামুনের রুমে গিয়ে দেখি মামুন ফোনে যেন কার সাথে কথা বলছে। আমি মামুনের একদম কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপই নেই। হয়তো আমাকে খেয়াল করেনি। আমি কোনো কথা বললাম না। তার বিছানায় আস্তে করে বসে পড়লাম। বিছানায় বসাতেই সে পেছনে করে আমাকে দেখে ফোনটা কেটে দিয়ে বলল, কি রে, কখন এলি? ব্যস্ত নয় রে, জিএপের প্যারা। তোর এই প্যারা প্যারা শুনতে শুনতে আর ভালো লাগতেছে না। নোটসগুলো কই? এই নে ধর। আমি নোটসগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ নোটসগুলো দেখে মামুনকে করুণ গলা আস্তে করে বললাম, নোটসগুলো নিতে কত টাকা পড়েছে রে? 350 টাকা পড়েছে। আমার কাছে তো এখন অতগুলো টাকা নেই, 100 টাকা আছে, আর বাকি টাকাটা কয়েকদিন পর দিয়ে দেব। এই কথা বলতেই মামুন রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগলো, তোর কাছ থেকে টাকা কে চেয়েছে? টাকা পকেটে রাখ। আর আন্টি ও নীলা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমি যাই? রাতে ডিনার করে যাস? না রে, মাকে কিছু বলে আসিনি। ওকে বাই। এই বলে আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মালিকের বাসায় চলে গেলাম। কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট পিছলে হয়ে আছে। আমি মালিকের বাসায় গিয়ে মালিকের সাথে কথা বলে আমার কাজে যাচ্ছি, তখনই হঠাৎ পিছলে কিসের উপর যেন পড়লাম। তাকে দেখে মালিকের মেয়ে তাসনিয়া। আমি ধরপড়িয়ে তাসনিয়ার উপর থেকে উঠতেই তাসনিয়া ঠাস ঠাস করে আমার গালে কষে কয়েকটা থাপ্পড় মারলো, আর উচ্চস্বরে চিৎকার করে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, দেখতে চলতে পারিস না? মেয়ে মানুষ দেখলেই কি ধাক্কা উপরে পড়তে মন চায়? ম্যাডাম, পিছলে মাটি, পা পিছলে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে। থাম, আর বলতে হবে না। তোদের মতো ফকিন্নি কামলাদের আমি ভালো করেই চিনি। আজকেই তোকে আমাদের বাসা থেকে বের করে দেব। প্লিজ ম্যাডাম, এরকম করবেন না। আমি সত্যি পা পিছলে পড়ে গেছি, বিশ্বাস করেন। তখনই মালিক বাইরে বের হয়ে তাসনিয়াকে বলতে লাগলো, তাসনিয়া মামনি, কি হয়েছে? আর তোমার কাপড়ের কাদা কেন? তাসনিয়া স্যাড লুক নিয়ে কান্না মাখা কণ্ঠে বলতে লাগে, পাপা, এই কুত্তার বাচ্চা, শিক্ষিত মূর্খ কামলার বাচ্চা, কামলাটা আমাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছে। বিশ্বাস করুন মালিক, আমি ইচ্ছে করে এমনটা করিনি, পা পিছলে এমনটা হয়েছে। পাপা, এই কামলাটা মিথ্যা কথা বলতেছে। ওকে আমাদের বাসা থেকে বের করে দাও। তাসনিয়া মামনি, তুমি এখান থেকে যাও, আমি এই কুত্তার বাচ্চাটাকে উচিত শিক্ষা দিতেছি। মালিকের কথায় তাসনিয়া চলে গেল। আর হ্যাঁ, ইতিমধ্যে কাকি সহ রিয়া মেয়েটি ওখানে উপস্থিত হয়েছে। মালিক তার প্যান্টের বেল খুলে আমার দিকে আসতে লাগলো। তখনই কাকি বলতে লাগলো, কি করছো? ছেলেটাকে মারবে নাকি? হয়তো সে ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। কাকির কথায় মালিক কোনো উত্তর না দিই আমার কাছে এসে ফেলতে উড়াধুরা পেটাতে লাগলো, আর বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছিস? তোকে আজকেই মেরে ফেলবো। আমি মায়ের ব্যথায় উচ্চস্বরে কান্না করছি। মালিক বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে এমনটা করিনি, কিন্তু মালিক আমার কথায় পাত্তা না দিয়ে মেরেই চলেছে। এদিকে কাকি মালিককে থামাতে প্রচুর চেষ্টা করছে। একসময় মালিক আমাকে মারা বাদ দিয়ে ঘাড় চটকানি দিয়ে বাসার গেট থেকে বের করে দিয়ে বলতে লাগলো, তোর মতো কুত্তাকে আর আমার বাসায় কাজ করার কোনো দরকার নাই, যা বেরিয়ে। মালিক, আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে বের করে দেবেন না। আমার কথায় মালিক কোনো পাত্তা না দিয়ে আমার মুখের উপরে গেট বন্ধ করে দিল। আমার সারা শরীরে অনেক ব্যথা, কোনো কোনো জায়গা থেকে রক্তও পড়তেছে, ভালো মতো হাঁটতেও পারছি না। তো বরং কষ্ট করে হেঁটে হেঁটে আমার বাসায় এলাম। মা আমাকে এই অবস্থায় দেখে উচ্চস্বরে একটা চিৎকার দিয়ে দৌড়ে আমার কাছে এসে কান্না করে দিল, আর বলতে লাগলো, নয়ন বাবা, তোর একই অবস্থা হয়েছে,
কে তোকে এভাবে মেরেছে? মায়ের কথার কোনো জবাব না দিয়ে আস্তে আস্তে হেঁটে গিয়ে একটা চেয়ার টেনে ধপ করে চেয়ারে বসে বললাম। মা আমার পিছন পিছন আসলো, আমাকে চুপ করে থাকা দেখে আবারও বলতে লাগলো, কি হয়েছে বাবা, আমাকে সবকিছু খুলে বল। কে তোকে এভাবে মেরেছে? আমি কিছুক্ষণ চুপ করে দেখে মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের চোখ থেকে পানি পড়ছে। আমি মাকে উদ্দেশ্য করে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু বলতে লাগলাম। আমার কথাগুলো শুনে মা বলতে লাগলো, বড় লোকেরা কখনো আমাদের মতো মানুষদের বোঝে না। এখন তোর মালিকের কাছে গিয়ে প্রতিবাদ করব। মা যা হবার হয়েছে এসব ভুলে যাও, আর নীলাকে এ বিষয়ে কিছু বলো না, ও কষ্ট পাবে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে শুয়ে পড়। এই বলে আমি ফ্রেশ হয়ে আমার রুমের দিকে গিয়ে বিছানায় গাইলে দিলাম। শুনেছি ঘুমলে নাকি মন পরিষ্কার হয়, কিন্তু যখনই চোখ দুটো বন্ধ করতেছি তখনই আমার চোখের সামনে ভেসে আসছে তাসনিয়ার মিথ্যা কথা আর মালিকের করা অপমান। আর ঘুমাতে চেষ্টা না করে ভাবতেছি এখন কি কাজ করে আমাদের সংসারটা চালাবো। তখনই মনে পড়লাম মামুনের কথা। ফোনটা হাতে নিয়ে মামুনকে কল দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতে ওদিক থেকে বলতে লাগলো, কি ব্যাপার নয়ন, হঠাৎ এই সময় ফোন দিলে? কিছু না, তোর সাথে জরুরি কিছু কথা ছিল, দেখা করতে পারবি? পারবো, তবে তোর কণ্ঠটা যেন কেমন কেমন লাগতেছে। তেমন কিছু না, সামান্য একটুর জন্য এসেছে। ও, আমি তোর বাসার এদিকে আসি, তোর বাসায় আসতেছি। ওকে আয়। এই বলে ফোনটা কেটে দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর মামুন আসলো। মামুন এসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নয়ন, তোর মুখে হাতে মায়ের দাগ কেন, কি হয়েছে? কই কিছুই তো হয়নি। আমি তোকে বলতে বলেছি সবকিছু খুলে বল। আমি মামুনকে সবকিছু খুলে বললাম। লক্ষ্য করলাম মামুনের চোখ থেকে পানি পড়তেছে। মামুন আমার সব কথা শুনে রেখে বলল, তোর মালিকের বাসা কই, আমি নিয়ে চল। মামুন শান্ত হ, এসব কথা বাদ দে। তোকে যে জন্য ডেকেছি, আসলে আমার একটা কাজ দরকার, যে কোনো কাজ হলে চলবে। কাজ তো অনেক আছে। আচ্ছা, তুই কি ক্লাস 5-এর শিক্ষার্থীদের টিউশনি করাতে পারবি? পারবো, কয়েক মাস আগেও তো করিয়েছিলাম। তাহলে তো কোনো সমস্যা নেই, কালকে সুস্থ হলে কলেজে আসবি, ওখানে সব কথা পাকাপাকি হবে। ওকে, থ্যাঙ্কস দোস্ত। বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। ভালো থেকো, বাই। এই বলে মামুন চলে গেল। শুয়ে শুয়ে আজকের দিনই চলে গেল। সূর্য মেঘের আড়ালে ডুবে গেল, চারদিকে অন্ধকার নেমে এলো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে মাকে বললাম, আমি একটা টিউশনির খোঁজ পেয়েছি, আজ থেকে টিউশনি করাবো। মা খুব খুশি হলো। আমি আমার রুমে গিয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে কলেজের দিকে যেতে লাগলাম। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে না, প্রায় 15 দিন পরে আজকে কলেজ যাচ্ছি। কলেজের গেটে পৌঁছে দেখি মামুন দাঁড়িয়ে আছে। আমি গেটের সামনে যেতেই মামুন আমার কাছে আসলো। দুজনে গল্প করতে করতে কলেজের ভেতরে গেলাম। কলেজের মাঠ দিয়ে ক্লাসের দিকে যাচ্ছি, হঠাৎ পেছন থেকে কয়েকটি ছেলে এসে আমার কলার চেপে ধরলো। পিছনে তাকাতে আমি অবাক, কারণ পিছনে লাবু সহ ওর দলবল দাঁড়িয়ে আছে, আর লাবু আমার কলার ধরে আছে। কালকের চেয়ে আজকে অনেক বেশি লোক এসেছে। লাবু আমার কলার ধরে টেনে হেসড়ে কলেজের মাঠের মাঝখানে নিয়ে যেতে লাগলো। আমি অবাক চোখে লাবুর দিকে তাকিয়ে আছি, আর মামুন লাবুদের উদ্দেশ্যে বলতে লাগলো। আমি অবাক চোখে লাবুর দিকে তাকিয়ে আছি, আর মামুন লাবুদের উদ্দেশ্য করে বলল, আরে ভাই, এ কেমন ভদ্রতা? নয়নের কলার ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? সেই কৈফত কি তোকে দিতে হবে? আর হ্যাঁ, আমাদের মাঝখানে আসিস না, আমরা কিন্তু প্রিন্স ভাইয়ের লোক। মামুন লাবুর মুখ থেকে প্রিন্স নামটা শোনা মাত্রই তার মনের ভেতরে অজানা ভয় জমা হলো, কারণ প্রিন্স কোনো সাধারণ মানুষ নয়। প্রিন্স হলো আন্ডারওয়ার্ল্ডের কিং। সে ইচ্ছে করলে পুরো দেশটাকে কাঁপাতে পারে। মামুন দৌড়ে গিয়ে লাবুর পায়ে পড়ে বলতে লাগলো, ভাই নয়ন, যদি কোনো ধরনের ভুল করে থাকে তাহলে এবারের মতো মাফ করে দিন। ওর ভুল কোনো ক্ষমা নেই, ওর জন্য আমরা আমাদের চিরশত্রুকে মারতে পারি। প্লিজ ভাই, এবারের মতো ওকে ক্ষমা করে দিন। ওর হয়ে আমি বলছি, আর কখনো আপনাদের কোনো কাজে বাধা দিতে আসবে না। কিছুক্ষণ কি যেন ভেবে আমার কলার ছেড়ে দিয়ে বলতে লাগলো, ঠিক আছে, এবারের মতো ওকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি আমাদের মাঝে আসে তখন কিন্তু আর ছেড়ে দেব না। এই বলে লাবু তার দলবল চলে যেতে লাগলো। এদিকে মামুন রাগী লোক নিয়ে আমার কাছে এসে বলতে লাগলো, নয়ন, তুই প্রিন্সের লোকের সাথে ভেজালে জড়েছিস কেন? তুই ওদেরকে চিনিস না? ওরা কত ডেঞ্জারাস লোক। আরে ভাই, তোর চোখের সামনে যদি একটা নির্দোষ লোককে কেউ মারে তখন তোর কেমন লাগবে বলতো? তাই বলে তুই প্রিন্সের লোকদের সাথে ভেজালে জড়াবে? এগুলো কথা বাদ দে, ক্লাসে চল। এই বলে ক্লাসে গিয়ে মামুন আর আমি ফার্স্ট বেঞ্চে বসলাম। ইতিমধ্যে স্যারও ক্লাসে এসে ক্লাস হাজিরা রাখতে শুরু করলো। রোল 1। স্যার।
প্রায় 16 দিন পর আমার উপস্থিতি দেখে স্যার অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নয়ন, 16 দিন পর হঠাৎ আজকে ক্লাসে? আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল, স্যার, এ তো আমাদের বাসায় কামলা দিয়েছিল। এই কথা বলা মাত্রই গোটা ক্লাসরুমে হাসির রোল পড়ে গেল। আমি পেছনে ঘুরতে অবাক, কারণ পেছনে তাসনিয়া ওরিয়া একটা সিটে বসে আছে। আর কথাটা তাসনিয়া বলেছে। স্যার তাসনিয়ার এরূপ কথা শুনে বলতে লাগলো, এইসব কি বলতেছো তাসনিয়া? স্যার, যা সত্যি আমি তাই বলতেছি। ও এতদিন আমাদের খেতে কামলা দিত। স্যার একটু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলতে লাগলো, নয়ন, তাসনিয়ার যা বলেছে সেগুলো কি সত্য? স্যারের কথা আমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। কেন তুমি এই কাজগুলো করো? তোর বাবা মা নেই? আমি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চারদিকে সবার চোখের সাথে একটিবার পলক ফেলে বলতে লাগলাম, স্যার, আমার যখন 6 বছর বয়স তখনই বাবা পৃথিবী ছেড়ে বিদায় নেয়। আর আমার কোনো বড় ভাই নেই যে বড় ভাই বাবার পরে আমাদের সংসারে হাল ধরবে। আমার একটা 2 বছরের ছোট বোন ছিল। আমাদের 2 ভাই বোনের মুখের দিকে তাকিয়েই তখন মা পরিস্থিতির প্রেক্ষাপটে সংসারে হাল ধরে। মা মানুষের বাসায় কাজ করে আমাদের সংসার চালাতেন। এভাবেই কেটে যেতে লাগলো কয়েকটি বছর। আমরা 2 ভাই বোনও বড় হতে লাগলাম। আমি যখন ক্লাস 7 উঠলাম, এর মাঝে মাও অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলেছে ভারী কাজ করার জন্য মায়ের কিডনির সমস্যা হয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই, মেডিসিন খেলেই সমস্যা দূর হয়ে যাবে। তখন থেকে মায়ের বিপরীতে আমাকে সংসারে হাল ধরতে হলো। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, আমি লেখাপড়া করে অনেক বড় হব। তাই কাজের ফাঁকে লেখাপড়াও চালিয়ে যেতে লাগলাম। কিন্তু স্যার, এতদিন মানুষের বাসায় কাজ করে এতটুকু শিক্ষা নিতে পেরেছি যে বড় লোক বা প্রভাবশালী লোকেরা আমাদের মতো কামলাদের কোনো দাম দেয় না। পারলে নিজের দোষটুকু আমাদের ঘাড়ে চাপাতে চায় এবং আমাদের কাজের মাইনেও কম দেওয়ার চেষ্টা করে। কথাগুলো বলতে বলতে কখন যে চোখের কোনো অস্ত্র জমা হয়েছে নিজেও জানি না। আমি অস্ত্রগুলো হাত দিয়ে মুছেই নিচের দিকে তাকিয়েছি। স্যার আমার কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, নয়ন, তুমি সংসার চালিয়ে আবার নিজের পড়াশোনা চালাও। কথাটা শুনে মনের ভিতর একটা কষ্ট হলো তোমার প্রতি। আমি আজকে গর্ববোধ করে বলতে পারি আমার বেস্ট স্টুডেন্ট তুমি। নয়ন, দাঁড়িয়ে এনে থেকে বসো। জি স্যার। এই বলে বেঞ্চে বসে মামুনের দিকে তাকিয়ে দেখি তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে। আমি তার চোখের অশ্রু মুছে দিলাম। স্যার ক্লাস করাতে লাগলেন। এক এক করে সব করে ক্লাস শেষ করে মামুন ও আমি ক্লাস থেকে বের হয়ে মাঠ দিয়ে হাঁটছি। হঠাৎই আমার চোখ পড়লো তাসনিয়ার দিকে। তাসনিয়ার চোখ মুখ দেখতে কেমন যেন লাগছে। মনে হচ্ছে কারোর সাথে হয়তো কোনো রাগ হয়েছে বা কেউ তাকে প্রচুর হয়রানি করতেছে। তখনই মামুন বলে উঠল, নয়ন, তাহলে তাসনিয়া তোর নিয়ে মিথ্যা কথা বলে তোকে তাদের বাসা থেকে বের করে দিয়েছে? কেন? মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ভেতরটা খুব বদমেজাজি, ভাবতেই কেমন যেন লাগছে। এসব বাদ দে, টিউশনের খবর কি? কখন থেকে পড়াতে হবে? টিউশনিটা অন্য একজনকে দিয়েছি। তুই আর আমি কাল থেকে কলেজে সিএইচ কোচিংয়ের ছাত্রদের কোচিং করাবো। ভালো, কিন্তু তুই কেন কোচিং করাবি? তোর সাথে থাকতে আমার খুব ভালো লাগে রে। তাই নাকি? যখন আমি বিয়ে করে বাসর করে যাব তখন তুই আমার সাথে আসিস কেমন? তুই যদি বলিস তাহলে যেতে পারবো। ওকে ভাই, কালকে দেখা হবে। কালকে সকাল 6টায় রেডি হয়ে থাকিস। কিন্তু কেন? এই কথা বলার সুযোগ না দিয়েই মামুন চলে গেল বাইক নিয়ে। আর আমি ওকে না ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে আমার রুমে শুয়েছি। তখনই নীলা আমার রুমে এসে বলতে লাগলো, ভাইয়া কি করো? এই তো শুয়ে আছি। ভাইয়া, তুমি নাকি কাল থেকে টিউশনি করাবে? হ্যাঁ, তোকে কে বলেছে? মা বলেছে। ও, তোর পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। এখন যাই। এই বলে নীলা চলে গেল। আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে আমার চোখ জানালায় থাকে একটা কাগজের দিকে পড়ল। আমি বিছানা থেকে নেমে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে কাগজটা হাতে নিলাম। কাগজটা কয়েক মোড়ে আবদ্ধ করা, তাই কাগজটা খুললাম। কাগজটা খুলে দেখলাম কাগজে লেখা আছে, যখনই আসিবে বাধা বিপদ ও বালা মুসিবত, আমাকে একবার করিবে তুমি স্মরণ। আমি যেথায় থাকি আর যা কিছুই না বা করি, তোমার সাহায্যে আসিব, যাইও যদি জীবন। লেখাগুলো পড়ে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। কে লিখতে পারে এই কথাগুলো? আমার সাহায্য কে বা আসবে আমার কাছে? মামুন ছাড়া তো কেউ আমার সাহায্যে এগিয়ে আসবে না। কিন্তু মামুন কেন এগুলো লিখে আমার জানালার পাশে রেখে যাবে? মাথায় কিছুই ঢুকতেছে না। আমি কাগজটা হাতে নিয়ে আমার বিছানার পাশে বসে লেখাগুলো দেখতে লাগলাম। এগুলো কার লেখা হতে পারে? বেশ কিছুক্ষণ লেখাগুলো দেখার পরও আন্দাজ করতে পারলাম না যে লেখাগুলো কার। হয়তো অজানা কোনো লোকের হবে, আবার হতে পারে কাগজটা কেউ ভুল করে আমার জানালার পাশে দিয়ে গেছে।
আমি আর কিছু না ভেবে কাগজটা বিছানার তলে রেখে মাকে বলে বাসার বাইরে বের হয়ে একা আনমনে রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ করে একটা গাড়ি এসে আমার সামনে ব্রেক করলো। আমি বেশ খানিকটা অবাক হলাম, কারণ আমার সামনে যে গাড়িটা ব্রেক করলো সে গাড়িটা মালিকের। তাহলে কি মালিক আমার কাছে আসলো? আমি এসব ভাবছি, তখনই গাড়ির ভেতর থেকে মেয়েলি কণ্ঠে ভেসে আসলো, ও হ্যাঁ মিস্টার কামলা, তুই এদিকে। আমি একটু হকচকে উঠলাম। কণ্ঠটা বেশ চেনা চেনা লাগছে, এত মনে হচ্ছে তাসনিয়ার গলা। আমাকে চুপ থাকতে দেখে তাসনিয়া আবারও বলতে লাগলো, কিরে উত্তর দিচ্ছিস না কেন? সামনের বিল্ডিং এর 3য় তলায় থাকি আমি, এখন একটু হাঁটতে বেরোয়েছি। ওহ। এই বলে তাসনিয়া চলে গেল। আমি আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কারো চিৎকারের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হয় চিৎকারের শব্দটা ছাদের উপর থেকে এসছে। তাই আমি তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে ছাদের উপরে গেলাম। ছাদের পশ্চিম কোণের দিকে তাকাতেই আমার চোখগুলো বড় বড় হয়ে গেল, কারণ সেখানে একটা মেয়ে রক্তাক্ত দেহ পড়ে আছে। কেউ তার পেটে ছুরি বসিয়ে দিয়েছে। আমি দৌড়ে মেয়েটার কাছে গিয়ে দেখি মেয়েটার কেউ নয়, মেয়েটা হলো তাসনিয়ার বান্ধবী রিয়া। তার পেটে এখনও ছুরিটা বসানো রয়েছে, সে ছটফট করতেছে। আমি ছুরিটা হাত দিয়ে ছুরিটা বের করা মাত্রই কয়েকজন লোক ছাদে প্রবেশ করলো। তারা আমাকে অবস্থায় দেখে অবাক হয়ে বলতে লাগলো, নয়ন, তুমি খুনি? না, আমি এখানে এসে নাকি রক্তাক্ত অবস্থায় দেখে আমাকে আর কিছু বলতে না দিয়ে ওরা বলতে লাগলো, তোমাকে অনেক ভালো মনে করেছিলাম। তোমার ভালো মন মানসিকতার পিছনে যে একটা খুনি লুকিয়ে আছে সেটা কখনো কল্পনাই করি নাই। প্লিজ আপনারা বিশ্বাস করেন, আমি নাকি চিনি না, আর খুনি বা কেন করব? আমি ওনার চিৎকার শুনে এখানে এসে দেখি ইনি রক্তাক্ত ছুরিবদ্ধ অবস্থায় এখানে পড়ে আছে। তাই আমি এনার কাছে এসে পেটে ছুরিটা বের করছিলাম। তুমি কি ভাবছো তুমি এসব মিথ্যা কাহিনী বলে আমাদের মন মানসিকতা বদলাবে? না, তা পারবে না। তাছাড়া আমরা কি আমাদের নিজের চোখের দেখা দৃশ্যটাকে অবিশ্বাস করব? দাঁড়াও, এক্ষুনি পুলিশকে ফোন করতেছি। প্লিজ ভাই, আমার কথাগুলো বিশ্বাস করেন। বিশ্বাস? তোমাকে? নিজের চোখে দেখা দৃশ্যটাকে অবিশ্বাস করে তোমার মুখের কথাটাকে বিশ্বাস করব? এই, কেউ মেয়েটাকে হাসপাতালে নিয়ে চলো দ্রুত। কয়েকটা লোক মেয়েটাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আমার মা বোন আমার সম্পর্কে সব ঘটনা শুনে সাদ এসে আমাকে বলতে লাগলো, নয়ন বাবা, আমি জানি তুই এসব খুন খারাপের মধ্যে নেই। তোকে আমি ভালোভাবে চিনি, আমি তোর মা। হ্যাঁ মা, আমি মেয়েটাকে চিনিই না, আমি কেন ওকে খুন করব? তাছাড়া মেয়েটা আমার কি বা ক্ষতি করেছে? আমি জানি তুই এসব করতে পারিস না। ইতিমধ্যে পুলিশ এসে সবার কাছ থেকে আমার বিষয়ে প্রমাণ নিয়ে আমাকে গ্রেপ্তার করলো। আমি পুলিশকে অনেক বলেছি যে আমি খুন করিনি, কিন্তু ওরা আমাকে বুঝতে বা ওরা আমার কথা শুনতেই চায়নি। এদিকে আমার মা ও বোন গভীর কান্নায় ভেঙে পড়ে। পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়ে লকআপে ভরে দেয়। লকআপে আমার 2 দিন কেটে যায়। আজকে সকাল 10টায় আমাকে কোর্টে চালান করবে। সকাল 10টায় আমাকে লকআপ থেকে বের করে গাড়িতে বসে আদালতের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। আমি জানি আমি কোনো মতে নির্দোষ হতে পারবো না, কারণ আমার পক্ষে কোনো উকিল নেই, কারণ আমাদের কোনো টাকা নেই। আজকালকার উকিলরা খেয়ে জিততে আদালতে লড়াই করে না, তারা টাকার জন্য আদালতে লড়াই করে। আমার মা ও বোন কি আজকে আমাকে দেখতে এখানে আসবে? আমি একদিন এসব ভাবছি, তখন একজন পুলিশ এসে বলল, এখন গাড়ি থেকে নেমে পড়ো, আদালতে এসে পড়েছি। পুলিশের কথা আমার ধ্যান ভেঙে গেল। আমি গাড়ি থেকে নামলাম। ওরা আমাকে আদালতের ভিতরে প্রবেশ করিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। কিছুক্ষণ পর জজ সাহেব আসলে বিপক্ষ দলের উকিল নিজের মতো বানানো কথা বলে আর প্রমাণস্বরূপ কালকে লোকদের দেখিয়ে দেয়, যারা সত্যটা দেখেনি। আমার পক্ষে কোনো উকিল নেই, সেজন্য জজ আমাকে প্রশ্ন করলেন, তোমার বিপক্ষে দলের লোকেরা যা বলেছে তা কি সত্যি? মাই লর্ড, আমি আগে বলেছি, এখনো বলবো, আমি মেয়েটাকে খুন করিনি। মেয়েটার চিৎকার শুনে আমি ছাদে এসে মেয়েটাকে রক্তাক্ত এবং ছুরিবদ্ধ অবস্থায় দেখে তার ছুরিটা বের করতেছিলাম, যাতে তার কষ্টটা কম হয়। তখন ওরা চলে এসে আমাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। তোমার কাছে কি তোমার কথার কোনো প্রমাণ আছে? জি না, নেই মাই লর্ড, তবে আমি একটা কথা উচ্চস্বরে বলতে পারি, সত্যের পথে থাকলে আমার কিছুই হবে না। আগে যে খুনগুলো হয়েছে সেগুলো মিস্টার নয়ন করেছে, প্রতিপক্ষ উকিল তার প্রমাণ দিয়েছে। তাছাড়া সব খুনগুলোই একই ধরনের। সেই প্রেক্ষাপটে মিস্টার নয়নকে সব খুনগুলোর অভিযোগে 144 নং ধারায় অভিযুক্ত করে ফাঁসির রায় দেওয়া হলো। উক্ত 23/2/2022 রাত
12টায় তার ফাঁসির রায় ধার্য করা হলো। এই বলে জজ সাহেব নিজের আসন পরিত্যাগ করলো। আমি জোরে চিৎকার দিয়ে বলতে লাগলাম, আমি খুন করিনি, আমি খুনি নই। সত্যি পথে থাকলে ইনশাআল্লাহ আমি আপনাদের সবার মাঝে ফিরে আসবই। তখন আমার পেছন থেকে তাসনিয়া বলতে লাগলো, তোর তো ফাঁসি যায় হয়ে গেছে, তুই আবার ফিরে আসতে পারবি, হা হা হা। তবে তোকে একটা প্রশ্ন করতে চাই, তুই কেন রিয়াকে খুন করলি? আমি কতবার বলবো আমি রিয়াকে খুন করিনি? তাছাড়া কেনই বা আমি তাকে খুন করব? সে তো আমার কোনো ক্ষতি করেনি। সে তো তোমার কোনো ক্ষতি করেনি, আমি তো করছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? যে কথাটা তোর মনে বাসা বেঁধে রয়েছে, মানে তুই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য রিয়াকে খুন করেছিস। আপনার এই ধারণাটা মিথ্যা। না আমি ওকে খুন করেছি, না আমি কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছি। তাসনিয়াকে আর কিছু বলতে না দিয়ে পুলিশ আমাকে নিয়ে গাড়িতে ওঠাতে যাবে, তখন একটা পিচ্ছি মেয়ে পেছন থেকে চুপ করে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। কে এই মেয়ে? আর কেন বে এই কাগজটা আমাকে ধরিয়ে দিল? আর এই কাগজে কী বা লেখা আছে? পুলিশ গাড়িতে আমাকে উঠিয়ে নিয়ে গাড়ি টান দিল। আমি চুপ করে আস্তে আস্তে কাগজটা মেলে দেখি কাগজে কী লেখা আছে। কাগজে লেখা আছে, ভয়ের কোনো কারণ নেই, তোমার ফাঁসি কেউ দিতে পারবে না। আমি লেখাটা করে ভাবতে লাগলাম, সত্যি কি আমার ফাঁসি হবে না? যদি আমি সত্যি পথে থাকি তবে সৃষ্টিকর্তা আমায় রক্ষা করবে। পুলিশ আমায় থানায় নিয়ে গিয়ে লকআপে আটকে দেয়। 2 দিন পর আমার ফাঁসি হবে, এই ভেবে আমার মনে কোনো ভয় নেই। আমার ভয় শুধু মার বোনকে নিয়ে। তারা আজকে আদালতে আমাকে দেখতে এলো না। আমার যদি ফাঁসি হয় তবে তাদের দেখাশোনা কে করবে? আর এখন তারা কি করছে? ওদের কথা ভাবতেই চোখ দিয়ে অজরে অশ্রু গড়িয়ে পড়ছে। তখনই মামুন আমায় লকআপের সামনে এসে বলতে লাগলো, নাইম কেমন আছিস? ভালো আর কয়ে আছি, মানুষের মিথ্যা দেখার কারণে আমার ফাঁসি হতে চলেছে। মামুন, মা নীলা কেমন আছে রে? আর তারা এখন কোথায়? মামুনের চোখ থেকে অশ্রু গড়িয়ে মাটিতে পড়ছে। সে অশ্রু মুছতেছে আর বলতেছে, আমি ফ্ল্যাটের ওখানে গিয়ে শুনি তোর মা আর বোনকে ফ্ল্যাটের মালিক বাসা থেকে বের করে দিয়েছে। তারা এখন কই আছে সে কথা জানি না। মামুন, তুই ওদের খুঁজে বের করে খোঁজখবর রাখিস। আমার তোর এই পৃথিবীতে থাকার আর বেশি দিন সময় নেই। এই কথা বলে আমি কান্নায় ভেঙে পড়ি। মামুন আমার কান্না সহ্য করতে না পেরে চলে যায়। চোখের ওসরে ওসরে পার হয়ে যায় 2টি দিন। আজকে রাত 12টায় আমার ফাঁসি। কয়েকজন লোক আমার কাছে এসে আমার শেষ ইচ্ছে জানতে চাইলে আমি ওদের না বলে দিই। ওরা চলে যায়। আমি বেমুখ হয়ে লকআপে বসে আছি। হঠাৎ একটা কাগজ ওড়ে আমার সামনে এসে পড়ল। আমি কাগজটা হাতে নিয়ে দেখি সেখানে লেখা আছে, নয়ন করো না তুমি ভয়ে, দেখবে হবে আমাদের জয়ে, তোমার ফাঁসি কেউ দিতে পারবে না। লেখাটা পড়ে আমি আশেপাশে তাকালাম কেউ আছে কিনা, কিন্তু অবিশ্বাস্য বিষয় আশেপাশে কেউ নেই। তাহলে কাগজটা দিল কে? আমি কাগজটা ফেলে দিলাম। রাত 11টায় আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। আমার নামাজ পড়া শেষ হলেই কয়েকজন কালো পোশাকধারী লোক আমার কাছে এসে আমার হাত ধরে কোথায় যেন নিয়ে যেতে লাগলো। তারা আমাকে একটা গলি দিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে চারপাশে বোম ব্লাস্ট হওয়ার শব্দ বেশি আসলো, সাথে গুলি চালানোর শব্দ। কালো পোশাকধারী লোকেরা আমাকে ছেড়ে দিয়ে চারপাশে ছোড়াছুড়ি করতেছে, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি। তখনই পেছন থেকে কে যেন আমার মুখ চেপে ধরলো। তারপর আর কিচ্ছু মনে নেই। 4 বছর পর টিভিতে নিউজ দিচ্ছে, কক্সবাজারে সমুদ্র সৈকতের ধারে কয়েকদিন যাবৎ একটি করে লাশ পাওয়া যাচ্ছে। যে লোকগুলো লাশ পাওয়া যাচ্ছে তাদের নামে থানায় অনেক অভিযোগ আছে। তার চেয়ে বড় কথা হলো তারা সবাই প্রিন্সের লোক। কে বা কারা লোকগুলোকে খুন করতেছে তা এখনও ঠিক জানা যায়নি। এই ক্রাইমটি নিয়ে সরকার বলেছে চারপাশে পুলিশ ও র্যাব কর্মীরা তল্লাশিও চালাচ্ছে। খুব শীঘ্রই খুনিকে ধরে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে নিউজটা শোনার সাথে সাথেই নতুন প্রজন্মের এক ছদ্মবেশী মাফিয়া কিং কেন উচ্চস্বরে বৈশাসিক হাসিতে ফেটে পড়ে আর বলতে থাকে, আমাকে ধরা অতটা সহজ নয় যতটা সরকার ও তার কর্মীরা ভাবতেছে। আমি ইংল্যান্ড, আমেরিকা সহ কয়েকটি দেশের হাজার হাজার ট্রেনিং আশ্রমের মাধ্যমে নতুন প্রজন্মের আন্ডারওয়ার্ল্ডের কিং হয়েছি। কেনের এই কথা শুনে তার এক কর্মচারী লিটন বলতে লাগলো, ভাই আপনার নেক্সট টার্গেট কি? লিটন, 4 বছর আগে আমি যে কলেজে পড়তাম শুনেছি সেই কলেজে নাকি প্রিন্স তার নেশা জাতীয় কাজ কারবার চালায়, সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেই চলেছে। ভাই ঠিকই শুনেছেন। আমার নেক্সট টার্গেট ওই কলেজটাকে আমার আয়তায় আনা আর প্রিন্সের রাজত্ব শেষ করা। এই বলে আমি একটা মুচকে হাসি দিলাম, আর এই হাসির ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। আমার লোকেরা ছাড়া এই হাসির অর্থ কেউ জানে না। ভাই আপনি চাইলে আমরা আজ থেকে অপারেশনে নেমে পড়ি। লিটন এই কথা বলতেই আমি তার দিকে রাগি চোখে তাকালাম।
সে একটু ভয় পেয়ে গেল। লিটন, আমি এই কলেজে অনার্স 3য় বর্ষে ভর্তি হব। তুমি সব ব্যবস্থা করো, আর আমার জন্য মেসের রুম ভাড়া নিও। কিন্তু ভাই, আমি লিটনকে থামিয়ে দিলাম। এই কেএনের কাছে কোনো কিন্তু নেই। আমি যা বলেছি তুই তাই কর। এই বলে আমি এখান থেকে চলে আসলাম সমুদ্র সৈকতের ধারে। আমি সমুদ্র সৈকতের পাশের একটা বিল্ডিংয়ে থাকি। বিকেল হয়ে গেছে। এই সময় আমি সমুদ্র সৈকতে এসে সূর্য ডোবার প্রভাবটা অনুভব করি। সমুদ্রের পানির মধ্যে সূর্যের হাবিডুবু খাওয়া আমার খুব পছন্দ। সময় যতই যাচ্ছে ততই সমুদ্রের পানি গভীরে, সূর্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একসময় সমুদ্রের পানি সূর্যকে গ্রাস করে তার গভীরতায় ডুবিয়ে নিল। চারদিকে অন্ধকার নেমে আসলো। হঠাৎ করে একটা মেলি কণ্ঠে বাঁচা বাঁচা আওয়াজ ভেসে আসলো। আমি আওয়াজটা অনুসরণ করে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে একটা খোলা নির্জন জায়গায় এসে থামলাম। দেখলাম কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে। এই দৃশ্যটা দেখা মাত্রই আমার চোখগুলো রক্তের মতো লাল বর্ণ ধারণ করলো। আমার শ্বাস প্রশ্বাস নেওয়াটা সিংহের মতো গর্জন হতে লাগলো। আমি ভূতের মাস্ক মুখে লাগিয়ে দৌড়ে গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে নিজের মাথাটা একটু ঝাঁকিয়ে বললাম, মেয়েটাকে ডিস্টার্ব করতেছিস কেন? ছেলেগুলোর মধ্যে থেকে জিহাদ নামে একটি ছেলে বলে উঠলো, তাতে তোর কি? যদি ভালো চাস তবে এখান থেকে পালা, নাহলে তার ফল কিন্তু ভালো হবে না। যাবো, তবে একা যাব না, মেয়েটাকে সাথে নিয়ে যাব। আরে তুই নায়ক হয়ে গেছিস, ভালো কথা কানে যায় না বুঝি? এই তোরা কি দেখছিস? মার কুত্তাটাকে। জিহাদের কথা সবগুলো ছেলে আমাকে মারতে আমার দিকে এগিয়ে আসে। আমি আমার প্যান্টের পকেট থেকে রাইফেল বের করে টাস টাস করে গুলি করে ওদের সবাইকে মাটিতে শুয়ে দিলাম। এখন শুধু জিহাদ একাই বেঁচে আছে। যেহেতু সঙ্গীদের গুলিবদ্ধ দেহগুলো মাটিতে পড়ে থাকতে দেখে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আমি ওর পায়ে গুলি করে দিলাম। ও মাটিতে পড়ে পা ধরে কাতরাতে কাতরাতে আমাকে বলে, প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দে, কথা দিচ্ছি আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখাবো না। মৃত্যু যখন খুব নিকটে আসে তখন ক্ষমা চেয়েও কোনো লাভ হয় না। বাই দ্য ওয়ে, এখন তোর পরপারে যাওয়ার সময় এসে গেছে। এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওকে পরপারে পাঠিয়ে দিলাম। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা পরে চুপসে গেছে। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, এত রাতে এখানে কি করেন? আমি সামনের বিল্ডিংয়ের 4র্থ তলায় থাকি। এদিকে একটু হাঁটতে আসছিলাম, হঠাৎ করেই ওরা এসে। আর কখনো একা একা বের হয়ে কোথাও যাবেন না, আশেপাশের অবস্থা খুবই খারাপ। এই বলে আমি আমার বাসায় এসে আমার ল্যাপটপটা অন করে আমার 10টা নকল পরিচয়পত্র বানালাম। তারপর লিটনকে ফোন করে বললাম নির্জন জায়গায় লাশগুলো যেন সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসে। এখন রাত 8টা বাজে। রাতের খাওয়া দাওয়া করে শুয়ে আছি। চোখের কোণে কেন জানি ঘুম নেই। মা আর বোনের কথা খুব মনে পড়তেছে। তারা কেমন আছে? তারা হয়তো আমাকে ভুলেই গেছে। ওদের কথা মনে উঠতেই নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে বেলকনিতে দাঁড়িয়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছি। আর মা আর বোনের কথা ভেবে নীরবে চোখের অশ্রু ফেলছি। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে গায়ে এলে দিলাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি। হঠাৎ করে পেছন থেকে কে যেন আমার ঘাড়ে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি লিটন। লিটন আমাকে বলল, ভাই, আপনার মনটা আজকে কেমন যেন ভারী ভারী লাগতেছে, কি হয়েছে বলেন তো? তেমন কিছু না, মা ও বোনের কথা খুব কেন জানি মনে পড়তেছে। ভাই, আপনি তো এখন দেশে এসে গেছেন, আপনার মা ও বোনকে এবার খুঁজে বের করুন। ঠিক বলেছ। আমি যে তোমাকে কলেজে ভর্তি হওয়ার কথা বলেছি। ভাই, আপনাকে ভর্তি করানো হয়ে গেছে, আর মেসের রুম ও ভাড়া নিয়েছি। আপনি চাইলে আজকে কলেজে যেতে পারেন। আজকে যাব। তুমি গাড়ি বের করো, আমি রেডি হয়ে আসছি। ওকে ভাই। এই বলে লিটন নিচে চলে গেল। আমি আমার রুমে গিয়ে পোশাক চেঞ্জ করে নিচে গিয়ে দেখি লিটন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির সামনে গিয়ে গাড়িতে বসলাম। লিটন আমাকে বলল, ভাই, আপনাকে আজকে দেখতে একেবারে ভিন্ন রকম লাগতেছে। ভিন্ন রকম হওয়ারই তো প্র্যাকটিস করতেছি। তাই বলে এরকম খ্যাত সাজবেন? আর হ্যাঁ, সিটে আপনার বই রাখা আছে। আমি বইগুলো ব্যাগে ঢোকাতে ঢোকাতে বললাম, খ্যাত সেজে না গেলে সবাই আমাকে তো সন্দেহ করবে। ভাই, আপনি একেবারে জিনিয়াস। আমরা প্রায় কলেজের কাছাকাছি এসে গেছি। আমি লিটনকে একটু দূরে গাড়ি থামাতে বললাম। সে গাড়ি একটু দূরে থামায়। আমি গাড়ি থেকে নেমে ওকে পাঠিয়ে দিয়ে কলেজের দিকে যাচ্ছি। পরনে পুরোনো ময়লা ভরানো প্যান্ট ও শার্ট, হাতে একটা ছেঁড়া পুরোনো ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা দেখে মনে হচ্ছে ক্ষেত থেকে কোনো কামলা উঠে এসেছে। আমি কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বড় একটা নিঃশ্বাস ফেলে চারদিকে একবার চোখ বুলিয়ে নিলাম আর সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ করে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠতেই একটা মেয়ে বলতে লাগলো, আরে ভাই, আপনার লাগেনি তো? আসলে আমি সরি, দেখতে পাইনি।
মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে। আরে এই মেয়েটাকে তো কালকে আমি বাঁচিয়েছি, কিন্তু ওইখানে কি করতেছে? আমাকে চুপ থাকতে দেখে মেয়েটা আবারও বলতে লাগলো, কি হলো ভাইয়া, উত্তর দিচ্ছেন না কেন? মানে না লাগেনি। আর আপনার লাগেনি তো? না লাগেনি। আচ্ছা, অনার্স 3য় বর্ষের রুমটা কোন দিকে বলতে পারেন? আমি মেয়েটার সাথে গেলাম। মেয়েটা আমাকে অনার্স 3য় বর্ষের রুম দেখিয়ে দিল। ও 2য় বর্ষের রুমে গেল। আমি ক্লাসরুমে প্রবেশ করেই ফার্স্ট বেঞ্চে বসলাম। লক্ষ্য করলাম ক্লাসের সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আমি সেদিকে লক্ষ্য না দিয়ে নিজের মতো বসে আছি। কিছুক্ষণ পর একটা ছেলে ক্লাসরুমে প্রবেশ করলো। ছেলেটাকে দেখতে আমার শরীরটা কেমন যেন উৎফুল্লভাবে কেঁপে উঠল। 4 বছর আগে এই মুখটা দেখেছিলাম। 4 বছর আগে এই মুখটা আমাকে অনেক অনুপ্রেরণা ও শক্তি সাহায্য করত, অনেক ভালোবাসতো। আজ কতদিন পরে এই চিরচেনা মুখটাকে আমি দেখলাম। মুখটার কারণ নয়, মুখটা হলো আমার প্রিয় বন্ধু মামুনের। মামুন আমার কাছে এসে বলল, এক্সকিউজ মি, একটু সরে বসেন। আমি একটু সরে গেলে মামুন আমার কাছে বসলো আর হাসি মাখা মুখটা নিয়ে আমাকে বলল, হাই, আমি মামুন, তুমি? আমি নাইম আহমেদ নয়ন। আমি নয়ন কথাটা বলাতেই এক নিমিষেই মামুনের উজ্জ্বল ও হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। চোখ দুটোতে অশ্রু ভরে টলমল করতে লাগলো। মনে এক্ষুনি বৃষ্টিপাত হবে। মামুনের এরকম অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। তবুও কষ্টগুলো চেপে রেখে মামুনকে বললাম, কি হলো মিস্টার মামুন, কোথায় হারিয়ে গেলেন? কই না তো। ও, আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর স্যার এসে আমার পরিচয় নিয়ে ক্লাস শুরু করতে লাগলো। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে এসে কলেজের মাঠ দিয়ে হাঁটতেছি। হঠাৎ করে পেছন থেকে কে যেন ডাক দিল। পেছনে তাকিয়ে দেখি মামুন। আমি একটু দাঁড়িয়ে পড়লাম। মামুন আমার কাছে এসে বলল, নাইম, তোমার বাসা কোথায়? আমার বাসা অনেক দূরে, আমি কলেজের মেসে থাকি। ও, তোমাকে দেখতে আমার এক বন্ধুর মতো লাগে। তাই নাকি? তো আমাকে কি আপনার বন্ধু করা যায় না? কেন না, অবশ্যই। ওকে বাই, কালকে কথা হবে। এই বলে আমি মেসে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ফোনে রাত 9টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে প্রিন্স প্রতিদিন তার লোকদের মৃত্যুর খবর শুনে টেনশনে পড়ে যায়। সে তার সমস্ত লোকদেরকে একত্র করে তার অজানা শত্রুকে বের করার পদক্ষেপ নেওয়ার জন্য সে তার সমস্ত লোকদের বলেছে আগামী 72 ঘন্টার মধ্যে ওই অজানা শত্রুর সম্পর্কে সে সব ডিটেল চায়। প্রিন্সের কথায় তার লোকেরা তন্ন তন্ন করে বাংলাদেশের সমস্ত অলিগলিতে খুঁজছে। রাত 9টায় ফোনের অ্যালার্মে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মেসের বাইরে রাস্তার মোড়ের দোকানে 1 কাপ চা খেয়ে 1 প্যাকেট সিগারেট নিলাম। তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছি কলেজের দিকে। মেস থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 2 মিনিট লাগবে। আমি হেঁটে হেঁটে কলেজের গেটে গিয়ে দেখি গেটটা খোলা। গেটের কাছে যে দারোয়ান ছিল সে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি পা টিপে টিপে আস্তে আস্তে করে কলেজের ভেতরে ঢুকলাম। কলেজের ভেতরে ঢুকে দেখি একটা রুমে আলো জ্বলছে। আমি ধীরে ধীরে ওই রুমটার কাছে গিয়ে দরজার আড়ালে লুকিয়ে দেখলাম 10-12টা লোক মিলে বসে হিরোইন নিচ্ছে আর কি যেন বিষয়ে কথা বলতেছে। ওদের মধ্যে থেকে একটা লোককে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। আরে এ তো লাবু, প্রিন্সের লোক। এরা কি কথা বলা বলি করছে, আমাকে তো শুনতেই হবে। সাকিব নামে একটা লোক লাবুকে বলতে লাগলো, লাবু ভাই, শুনেছি দেশে নাকি নতুন এক কিং এসেছে, সে নাকি প্রতিদিন আমাদের লোকেদের মেরেই চলেছে। ঠিকই শুনেছিস, কিন্তু ওই কিং প্রিন্স বাইরের থেকে আরো বেশি বাঁচতে পারবে। ভাই ঠিকই বলেছেন, ওই নতুন কিং এর মারার সময় হয়ে গেছে। আমি ওদের কথা শুনছি ও মুসকে মুসকে হাসছি আর মনে মনে বলছি আমার মরার সময় নয়, বরং প্রিন্সের আর তার লোকদের মরার সময় এসে গেছে। আমি ওখানে না থেকে ম্যাচে এসে শুয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কালকের মতো ঢিলা ঢালা প্যান্ট শার্ট পরে এবং মোটা ফ্রেমের চশমা আর পুরাতন একটা ব্যাগ নিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকে চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ক্লাসের দিকে যেতে লাগলাম। তখনই পেছন থেকে মেইলি কণ্ঠে কে যেন মিস্টার কামলা বলে ডাক দিল। আমি ডাকটা শুনে বেশ চমকে গেলাম। তাহলে কি কলেজের সবাই আমাকে চিনে ফেলেছে? না, আমাকে তো কেউ চিনতে পারবে না। আমাকে চুপচাপ দেখে ওই মিস্টার কামলা পেছন থেকে আবারও বলে উঠলো। আমি পেছনে করে মেয়েটাকে দেখতে চমকে যাই। এই মেয়েটা তো হলো তাসনিয়া। ও কি তাহলে আমাকে চিনে ফেলেছে? আমি আমার মনটাকে বোঝালাম যে আমাকে কেউ চিনতে পারবে না, কেননা আগের চেয়ে আমার চেহারা অনেকটাই বদলে গেছে। ধরনটা আগের মতো হলেও কেউ চিনতে পারবে না। আমি তাসনিয়াকে উদ্দেশ্য করে বললাম, জি আপু, আমাকে বলছেন? তোকেই ডাকতেছি। এখানে তুই ছাড়া কি কামলা টাইপের কেউ আছে? আচ্ছা, তুই কি কলেজে নতুন? জি আপু, আমি নতুন, কালকে এই কলেজে ভর্তি হয়েছি। ওহ, তুই কি আমাকে চিনিস? আমি কে? না।
আমি হলাম এই বিভাগের উচ্চ ও সবচেয়ে টপ বিজনেসম্যান রফিক আজাদের মেয়ে। কলেজে সবাই আমাকে সম্মান দিয়ে চলে, সবাই আমার কথা মতো চলে। আজ থেকে তুইও আমাকে সম্মান দিয়ে চলবি। জি আপু। এখন যা, যখন দরকার হবে তখন তোকে ডাকবো। এই বলে আমি যখনই চলে যাব তখনই ঠাস ঠাস করে তাসনি আমার গালে কষে থাপ্পড় মারলো কয়েকটা। আমি মাথা নিচে করে দাঁড়িয়ে বললাম, আপু আমাকে মারলেন কেন? তোকে মারবো না তো আদর করব? যখন আমার এখান থেকে চলে যাবি তখন যে সালাম দিতে হবে এইটুকু জানিস না? এখন আমাকে সালাম দিয়ে এখান থেকে চলে যা। আমি মাথা নিচে করে তাসনিকে সালাম দিয়ে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসের দিকে যাচ্ছি, মুসকে মুসকে হাসছি আর মনে মনে বলছি, মিস তাসনিয়া, আমাকে যদি তুই চিনতি তবে এরকম থাপ্পড় মারা তো দূরের কথা, আমার সাথে উঁচু গলায় কথা বলারই সাহস পেতে না। আমি ক্লাসরুমে গিয়ে দেখি মামুন প্রথম সিটে বসে আছে। আমি যাওয়াতে মামুন একটু সরে বসলো। আমি সিটে বসে মামুনকে বললাম, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা কথা বলতেছি তখনই একটা মেয়ের দল ক্লাসে প্রবেশ করলো। তাদের মধ্যে তাসনিয়াও ছিল। তাসনিয়া আমাকে ক্লাসে দেখে অবাক হয়ে বলল, আরে মিস্টার কামলা, আপনি এই ক্লাসে? তাসনিয়া আমাকে মিস্টার কামলা বলাতে মামুন বাদ দিয়ে ক্লাসের সবাই হো হো করে এসে উঠল। আমি মাথা নিচু করে বললাম, জি আপু, আমি এই ক্লাসে নতুন ভর্তি হয়েছি। ও ভালো ভালো করে পড়াশোনা করবে কেমন? মামুন সাহেবের আগের বন্ধু মিস্টার কামলা। তাসনিয়া কথা বলাতে মামুন রেগে গিয়ে তাসনিয়াকে বলল, তাসনিয়া, নয়নের নামে বাজে কথা বলবে না। কুল ডাউন মামুন সাহেব। সরি মিস্টার কামলা, মামুন সাহেবের প্রিয় বন্ধু নয়নের মতো আবার কাউকে খুন করো না। কিন্তু সে কিন্তু তোমার মতোই কামলা ও হাবাগোবা ছিল। তার ওই হাবাগোবার মধ্যে যে একটা খুনি লুকিয়ে থাকবে সেটা কখনো ভাবিনি। সে আমার বান্ধবী রিয়াকে তার বাসায় কিডন্যাপ করে নিয়ে গিয়ে দর্শন করে খুন করে দিয়েছে। পরবর্তীতে তার ফাঁসিও হয়ে গেছে। তোমার মধ্যে যদি এমন কোনো খারাপ মতলব থাকে তাহলে এখান থেকে চলে যাও, নাইলে তোমারও ফাঁসি হয়ে যেতে পারে, বুঝলে? তাসনিয়ার কথার অনেক উত্তর আমার কাছে আছে, তো তাকে উত্তরগুলো না দিয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলতেছি, চাইলে তোমার কথার উত্তর এক্ষুনি দিতে পারি, কিন্তু না, এই উত্তরটা দেওয়ার আগে আসল খুনিকে সেটা বের করতেই হবে। তাসনিয়ার কথায় মামুন কিছু না বলেই চল চল চোখে ছিটে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মতো অসহায় মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। ইতিমধ্যে স্যার ক্লাসে আসলো আর তাসনিয়া গিয়ে তার সিটে বসলো। স্যার এসে ক্লাস করাতে লাগলো। সব ক্লাস শেষ করে বাইরে বের হয়ে ম্যাচের দিকে যাচ্ছি, তখন আমার চোখ আটকে গেল তাসনিয়ার আর লাবুর দিকে। আমি দেখতেছি তাসনিয়া আর লাবু কি নিয়ে যেন কথা কাটাকাটি করছে। একসময় তাসনিয়া লাবুর গালে কষে একটা থাপ্পড় মেরে বসে আর লাবু ওরাকে বসতে বসতে ওখান থেকে চলে যায়। আমি এর ওদিকে লক্ষ্য না দিয়ে ম্যাচে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাত 10টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 10টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ম্যাচের বাইরে আম গাছের নিচে বসে সিগারেটের ধোঁয়া মুক্ত বাতাসে উড়াচ্ছে আর 4 বছর আগের কথাগুলো ভাবছি। হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠে চিৎকারের শব্দ এসে আমার কানে পড়ল। প্রথমবার কোনো কেয়ার করলাম না, পরের বার যখন চিৎকার শুনতে পারলাম তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। মনে হচ্ছে কেউ হয়তো বিপদে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি আমার ম্যাচ রুমে গিয়ে রাইফেল আর আমার ভূতের মাস্কটা নিয়ে বেরিয়ে পড়লাম চিৎকার অনুসরণ করে। চিৎকারটা কলেজের ভেতর থেকে আসছে, তাই আমি কলেজের দিকে গেলাম। কলেজের গেটে গিয়ে দেখি দারোয়ান সেখানে আর নেই, গেটটাও খোলা। আমি মাস্কটা ভরে রাইফেল হাতে নিয়ে কলেজের ভিতরে গিয়ে দেখি গতকালকে রুমটাতে আলো জ্বলছে আর ওই রুমটা থেকে চিৎকারটা আসছে। আমি দ্রুত গতিতে রুমটার কাছে গেলাম। রুমের কাছে গেলে শুনতে পেলাম লাবু তাসনিয়াকে বলতেছে, ওই শালি, 4 বছর আগে তোর বান্ধবী রিয়াকে যেমন ভাবে ধর্ষণ করে মেরে ফেলেছি, আজও তোকে ঠিক ওই রকম ভাবে মারবো। তার মানে সেদিন তুই রিয়াকে মেরে ফেলেছিস? আমি মেরেছি। সেদিন তুই রিয়াকে মেরেছিস আর আমি নয়নকে দোষ। আমি যে অনেক বড় ভুল করেছি। এসব শেষে মরার পরে করিস। এই বলে লাবু তাসনিয়ার উপর ঝাঁপিয়ে পড়বে, তখন কেউ একজন লাবুর নাক বরাবর দিল এক ঘুষি। লাবু ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়ে গেল আর রুমটাতে থাকা লাবুর ছেলেপেলেরা আমার দিকে এগিয়ে আসলে আমি ঠাস ঠাস করে গুলি করে ওদের মাটিতে শুয়ে দিলাম। তারপর লাবুর দিকে এগিয়ে যেতে লাগলাম। লাবু আমাকে দেখে বলতে লাগলো, প্লিজ আমাকে মারবেন না,
আমি আপনার তো কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করিসনি? তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। এই বলে লাবুকে গুলি করে মেরে ফেললাম। তারপর পেছনে তাকে দেখি তাসনিয়া দাঁড়িয়ে ভয়ে কান্না করতেছে। আমি তাসনিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আর কোনো ভয় নেই, চলুন আপনাকে বাসে পৌঁছে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। আপনি কে? আমি কেন। এই কথা বলা মাত্রই তাসনিয়ার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তাসনিয়ার এরকম অবস্থা দেখে আমার হাসি পেতে লাগলো। কোনো মতে হাসিটা চেপে রেখে বললাম, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বলে আমি মেসেকে লিটনকে ফোন করে বললাম, লাবু লাস্টিতে আমার টাইটেল দিয়ে কলেজের মাঝের একটা গাছে লটকাতে। তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। অন্যদিকে তাসনিয়া নিজের বাসায় গিয়ে রুমের মধ্যে শুয়ে 4 বছর আগে নিজের করা ভুলগুলো আত্মসমালোচনা করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। বিনা কারণে সে একজন নিরপরাধ লোকের উপর অত্যাচার করে হয়তো তার কোনো ভুলের ক্ষমাই নেই, তবুও সে নিজের দোষগুলো আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল 8টায় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতেই শুনতে পেলাম বাইরে কিসের জন্য কোলাহল হচ্ছে। বাইরে গিয়ে দেখি মেসের কয়েকজন ছেলে পেলে একত্রিত হয়ে কি যেন নিয়ে কথা বলতেছে। আমি জানি কি নিয়ে কথা হচ্ছে, তো না জানার ভান করে ওখানে থাকা ছেলেগুলোর মধ্যে জীবন নামের একটা ছেলেকে বলতে লাগলাম, কি হয়েছে জীবন ভাই, এত সকালে উঠে চিল্লাচিল্লি করতেছেন কেন? আমি এই কথা বলাতেই ওখানে থাকা সবাই আমার দিকে তাকালো। আর জীবন বলতে লাগলো, নয়ন, প্রিন্সেস ভাই লাবুকে কারা যেন মেরে কলেজের মাঝখানে বড় গাছটায় লটকিয়ে রেখে দিয়েছে, আর তার শরীরে আন্ডারওয়ার্ল্ডের কিং KN এর টাইটেলকে সার্ধ সম্পূর্ণ করে রেখেছে। ও, লাশটাকে মাটিতে রেখেছে নাকি এখন উপরে আছে? মাটিতে এখনো নামায়নি, প্রিন্স আসবে তারপরে নামাবে। এই কথা শোনা মাত্র আমার বুকটা উৎফুল্লভাবে কেঁপে উঠল, কারণ প্রিন্সের আমার সাথে অনেক বোঝাপড়া আছে। প্রিন্স কি কলেজের মাঠে আসবে? প্রিন্স আজকেই আসবে। ও, এই বলে আমি কলেজের দিকে রওনা দিলাম। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন এসছে। প্রথমবার রিসিভ করলাম না, পরের বার যখন ফোন দিল তখন রিসিভ করতেই ওই দিক থেকে মেলি কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনলাম না তো। আমাকে তুমি চিনবে না। তো ফোন দিলেন যে? আমি তো তোমাকে চিনি, তাই ফোন দিয়েছি। ভালো করেছেন। এখন কিছু বলবেন নাকি ফোনটা রেখে দেব? আরে দাঁড়ান। দাঁড়িয়েই তো আছি। ফাইজলামো করছেন? আপনি কে যে আপনার সাথে ফাজলামো করব? কিছু বললে বলেন। আপনার কি জিএফ আছে? না, নেই। তো আমার জিএফ দিয়ে আপনি কি করবেন? ওহ ইয়েস, আমি সাকসেস। মানে কি বলতে চাইছেন? মানে আমি তোমাকে ভালোবাসি। আপনাকে পাগলা করতে কামড় দিয়েছে নাকি? আমাকে চেনো? চিনি। আই লাভ ইউ KN নয়ন। এই বলে ফোনটা কেটে দিল। আমি ওখানে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে বললাম, কে মেয়ে? আমার নাম্বার আর আসল পরিচয় যা জানলো, মেয়েটা আমার শত্রুপক্ষ নাকি সত্যি পরিচিত কেউ? এসব ভাবতেছি তখনই পিছন থেকে কেউ বলতে লাগলো, কেমন আছেন? পিছনে তাকে দেখি কালকে কলেজে যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিলাম সেই মেয়েটি। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নাইম আহমেদ নয়ন। আপনার নাম? লেখিকা বন্যা চৌধুরী। ও, আপনি লেখালেখি করেন? টুকটাক লিখি। কই যাবেন এখন? কলেজের ভেতরে নাকি লাশ পাওয়া গেছে, সেখানে যাচ্ছি। ও, আমি ওখানেই যাচ্ছি, চলেন যাওয়া যাক। চলেন। আমরা কলেজের গেট দিয়ে দেখি অনেক লোকের ভিড় হওয়ারই কথা, কারণ লাবু কোনো সাধারণ ব্যক্তি নয়, আর তার কুকর্মের কোনো হিসাব নেই। সবাই বলা বলি করতেছে, ধন্যবাদ কেন লাবুর মতো নিকৃষ্ট জানোয়ারকে মেলে ফেলার জন্য। আর সবাই লাবুর দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করছে। আমরা যে কলেজের ভিতরে যাব, অমনি 20 থেকে 30টা গাড়ি কলেজের রাস্তা দিয়ে এসে কলেজের ভিতরে প্রবেশ করতেছে। আর কিছু কিছু লোকেরা গাড়িগুলোর সামনে থাকা লোকগুলোকে সরিয়ে দিচ্ছে, কারণ গাড়িগুলো আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্সের। গাড়িগুলো কলেজের ভিতরে প্রবেশ করে থেমে গেল, আর গাড়িগুলো থেকে বন্দুক হাতে নিয়ে প্রিন্সের লোকেরা বেরিয়ে আসলো। তারা চারদিকে বন্দুক হাতে নিয়ে ঘিরে নিল। কিছুক্ষণ পর মাঝের একটা গাড়ি থেকে 2জন লোক বেরিয়ে আসলো। একটি হলো প্রিন্স, আর অপরটি হলো প্রিন্সের ছেলে বাদশা। প্রিন্স আর বাদশা আলতো আলতো পায়ে হাঁটতে হাঁটতে লাবুকে লটকে রাখা গাছটার কাছে গেল। তখনই কয়েকটা লোক গাছ থেকে লাবুর লাশটা নিচে নামিয়ে সাদা কাপড়ে আবদ্ধ করলো। প্রিন্স হাঁটু গেড়ে বসে লাবুর লাশটিকে একজন দেখে দাঁড়িয়ে পড়ল, আর উচ্চস্বরে হুঙ্কার সেরে বলতে লাগলো, KN, আমি জানি তুই এখানে আসিস। শুনে রাখ,
আমার ভাইকে মারার পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। তোকে মেরে টুকরো টুকরো করে রাস্তায় কুকুরদের খাওয়াবো। তুই বেশি বেশি উঠতেছিস, তোর ডানা নয় তোর মুন্ডুটাই কেটে ফেলবো। এই বলে প্রিন্স ও তার দলবল লাবুর লাশটিকে নিয়ে চলে গেল। এদিকে আমি মুসকে মুসকে হাসছি। আমি হাসছি, অপরদিকে বন্যা আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমার চোখে সেটা ফাঁকি দিতে পারিনি। আমি বললাম, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু না। এই বলে বন্যা একটা মুচকি হাসি দিয়ে চলে যেতে লাগলো। কিন্তু একটা বিষয় আমার কাছে কেমন যেন লাগছে। বন্যার কণ্ঠ আর সকালের রান্নার নাম্বারের মেয়েটার কণ্ঠ প্রায় একই রকম। তাহলে কি সকালের মেয়েটা বন্যাই? কিন্তু বন্যা আমার নাম্বার কোথায় পাবে? এগুলো না ভেবে মেসের দিকে যেতে লাগলাম। তখনই আমার চোখ আটকে গেল একটা মেয়েকে দেখে। মেয়েটাকে দেখতে সারা শরীর কেঁপে উঠল। বুকের ভিতর একটা অজানা ব্যথা কাজ করতেছে, আর চোখ দুটো থেকে নিজের অজান্তে দুপুরটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটার অন্য কেউ না, মেয়েটা হলো আমার কলিজার বোন নীলা। আমি চোখের অশ্রুগুলো মুছে ধীরে ধীরে পায়ে নীলার দিকে যেতে লাগলাম। একসময় নীলার খুব নিকটে যেতেই চোখ পড়ল নীলার পাশে থাকা মামুন আর তাসনিয়ার ওপর। তাসনিয়া মামুনের কাছে কিসের জন্য ক্ষমা চাচ্ছে, আর মামুন তাসনিয়াকে অনেক গালাগালি করতেছে। আমি মামুনের কাছে গিয়ে মামুনকে বললাম, যে নিজের ভুল স্বীকার করে নিজেই ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেয় উত্তম। মামুন আমার দিকে রহস্যময়ভাবে এক নজর তাকিয়ে তাসনিয়াকে বলল, আমি তো ক্ষমা করে দিয়েছি, নয়ন কি তোমাকে ক্ষমা করবে? আমি তো মনে মনে নয়নের কাছেও অনেকবার ক্ষমা চেয়েছি, সে কি আমাকে ক্ষমা করবে? তাসনিয়ার কথাটা শুনে আমি রহস্যময়ভাবে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, হয়তো নয়না আপনাকে ক্ষমা করে দিয়েছে। আপনি আপনার ভুল স্বীকার করেছেন, সেটাই অনেক। এই বলে মামুন আর নীলার দিকে তাকিয়ে চলে যেতে লাগলাম। পেছন থেকে মামুন বলল, নাইম শোনো। হ্যাঁ বলেন। নাইম, কালকের পরের দিন রোজ শুক্রবার আমার স্ত্রী নীলার জন্মদিন, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। এই কথা শোনা মাত্রই আমি অবাক। মামুন নীলাকে বিয়ে করেছে, কিন্তু কেন? তার তো জিএফ ছিল। এসব ভাবছি, তখনই মামুন আমার ভাবনাকে তুচ্ছ করে বলতে লাগলো, কি হলো নাইম, কিছু বলছো না যে? ও আসবো, অবশ্যই আসবো। এই বলে মেসে গিয়ে খাওয়া দাওয়া করে বসে বসে নীলার কথা ভাবছি। নীলা যেহেতু আছে, তাহলে তার সাথে আমার মাও আছে। এসব ভেবেই মনটা খুশি হলো। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকে দেখে লিটন ফোন করেছে। রিসিভ করতে লিটন বলল, ভাই, সমুদ্র সৈকতের পাশে থাকা আমাদের বড় কয়েকটা বিল্ডিং প্রিন্সের লোকেরা বোম মেরে উড়িয়ে দিয়েছে, আর আমাদের কয়েকজন গুপ্ত লোককে ধরে নিয়ে গেছে। লিটন, প্রিন্সের মরার সময় এসে গেছে, এখন ওকে একটু উঠতে দাও। কিন্তু ভাই, গুপ্ত লোকেরা যদি আমাদের মেন আস্তানার কথা প্রিন্সের লোকদের বলে দেয়? বলে দেবে, দেখ সমস্যা কোথায়। তুমি জায়গা পরিবর্তন করো, আর প্রিন্সের উপর আমাদের বড় বড় গুপ্তচরদের নজর রাখতে বলো। ঠিক আছে ভাই। ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় গাইলে দিলাম। হঠাৎ করে আমার রুমে দরজায় কেউ নাড়া দিল। আমি বিছানা থেকে উঠে দরজাটা খুলতে অবাক, কারণ আমার সামনে মামুন দাঁড়িয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আরে মামুন ভাই, আপনি এখানে? ভাই নয়, শুধু মামুন বল শালা। আরে ভাই, আপনি সব কি বলতেছেন? আর ন্যাকা করতে হবে না, তুই সবার চোখে ফাঁকি দিল, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। তুই যেদিন প্রথম কলেজে আসলি সেদিন আমি তোকে চিনতে পেরেছি। আমি মামুনকে জড়িয়ে ধরে কয়েক ফোঁটা চোখের অশ্রু ফেলে বললাম, সত্যি তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা নয়ন, তুই কিভাবে ফাঁসির মুখ ফাঁকি দিয়ে বাইরে আসলি, আর এতদিন কোথায় ছিলি? মামুন, তোর এই প্রশ্নগুলোর উত্তর আপাতত অজানাই থাক, আস্তে আস্তে সবকিছু জানতে পারবি। নয়ন, নীলা তোর জন্য অনেক কান্না করে রে, চল নীলার কাছে যাবি। না মামুন, আমার এখন অনেক কাজ বাকি আছে। আমি চাই না আমার মতো আরো কোনো নিরীহ পরিবার বিচ্ছিন্ন হোক। আমি প্রিন্সকে মেরে এদেশে শান্তি আনবো। কিন্তু নয়ন, প্রিন্স তো অনেক শক্তিশালী, তুই কিভাবে ওকে মারবি? মামুনের কথায় আমি একটা বৈশাসিক হাসি দিয়ে বলতে লাগলাম, তোর এই প্রশ্নগুলোর উত্তর না হয় অজানাই থাক, আর রহস্যময় হয়ে থাক। আর শোন, নীলাকে আমার ব্যাপারে এখন কিছুই বলবি না। ওর জন্মদিনে ওকে একেবারে চমকে দেব। ঠিক আছে। তোর সাথে আমার কিছু বোঝাপড়া আছে, নীলার জন্মদিনে সেই বোঝাপড়া করব। এখন যা। আমার কথাটা শুনে মামুন একটা মুচকি হাসি দিয়ে চলে যেতে লাগলো। মামুন হয়তো বোঝাপড়ার ব্যাপারটা বুঝতে পেরেছে। মামুন চলে গেল। আমি মেসের বাইরে বের হয়ে রাস্তার মোড়ের একটা চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি। হঠাৎ করে দোকানের ভেতর নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, সাথে ম্যাচিং চুড়ি পরা একটা মেয়ে প্রবেশ করলো। মেয়েটাকে দেখতেই আমার বুকের ভেতরটা উৎফুল্লভাবে কেঁপে উঠলো। মেয়েটাকে আমি চিনি, এর আগে আমাদের দেখা হয়েছিল, কিন্তু আগের দেখা আর এখনকার দেখার মধ্যে একটা গভীরতা আছে। আগে মেয়েটাকে এমনভাবে দেখিনি, কিন্তু আজকে মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার অবস্থা একেবারে ক্রাশ খাওয়ার মতো। মেয়েটার কেউ নয়, সে হলো বন্যা। কিন্তু আমি কি দেখছি? বন্যা তো আমার দিকে আসতেছে,
বন্যা আমার কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে হা করে কি দেখছেন? কই কিছু না তো। আর আপনি এখানে? বন্যা একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, সামনে আমার আন্টির বাসা, এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়লো আপনার দিকে, তাই একটু খোঁজ নিতে আসলাম। বন্যা কথা বলতেছে আর আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তার হাসিটা আমার কাছে পূর্ণিমা চাঁদের মতো লাগতেছে। আমি তো তার এই মুচকি হাসিটার মায়ে পড়ে গেছি। মনে হচ্ছে আমি তার ওই মায়াবী মুচকি হাসিটার গভীরতায় গভীরভাবে হারিয়ে যাই। আমি বন্যার দিকে তাকিয়ে সব ভাবছি। আমার ভাবনা ধারায় ব্যাঘাত ঘটিয়ে দিয়ে সে বলতে লাগলো, ওই হ্যালো মিস্টার নাইম, কি এত ভাবছেন? কই কিছু না তো। ওকে বাই, কালকে কলেজে দেখা হচ্ছে। ভাই ভালো থাকবেন। এই বলে বন্যা চলে যেতে লাগলো। আমি আর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। বন্যা আমার চোখের আড়ার হতেই আমি দাঁড়িয়ে দোকানের ভাড়াটা মিটিয়ে মেসে গিয়ে বিছানায় গাইলে দিলাম। একটা লম্বা ঘুমে তুলিয়ে গেলাম। হঠাৎই ফোনের রিংটোনে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি সকালে সে আননোন নাম্বারে মেয়েটি ফোন দিয়েছে। প্রথমবার ইচ্ছে করেই ফোনটা কেটে দিলাম। পরের বার রিসিভ করে বলতে লাগলাম, সমস্যা কি আপনার? আমাকে বারবার ফোন দিচ্ছেন কেন? রাগ দেখাচ্ছ কেন? একটা কথা বলছি, ভালোভাবে শুনুন। জি, কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমি লিক পার্কের সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এখানে আসো। আমি যাব? পাগল হয়েছে নাকি? না, আমি যেতে পারবো না। আর আপনি কে যে আপনার কথা আমি সেখানে যাব? আমি তোমাকে পার্কের এখানে আসলে বুঝতে পারবে। আমি অপেক্ষায় আছি, আশা করি এখানে আসবে। এই বলে মেয়েটা ফোন কেটে দিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও রেডি হয়ে মেসের বাইরে বের হয়ে একটা রিক্সা ডেকে পার্কের সামনে এসে রিক্সার ভাড়াটা মিটিয়ে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ফোনটা বের করে যে মেয়েটাকে ফোন করব, তখনই পেছন থেকে কে আমার ঘাড়ে হাত রাখলো। আমি কিছুটা চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে বোরখা পরা একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা হিজাব করে, তার মুখটা দেখা যাচ্ছে না। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কে আপনি? তুমি অন্ধ নাকি? কেন? আমি অন্ধ হতে যাব কেন? এই যে তোমার সামনে একটা জ্যান্ত মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তবুও তুমি বলছো কে আপনি? আমি সেটা বলতে চাইনি, আসলে আপনার পরিচয়টা জানতে চেয়েছি। ওহ, সে কথা তুমি একটু ক্লিয়ার ভাবে বলতে পারতে। শোনো, আপাতত আমার পরিচয়টা এখন তোমাকে দিতে আমি পারবো না, তাই আমার পরিচয় জেনে কোনো লাভ নেই। আপনার পরিচয় আমার না জানলেও চলবে, তো আমাকে এখানে ডেকে আনার কারণটা কি? আপনাকে ভালোবাসি বলেই তো এখানে ডেকে এনেছি। ভালোবাসেন? আপনি আমাকে চেনেন? আমি কে? চিনি। আপনি কে? এখন হয়তো জিজ্ঞাসা করবেন আমি কিভাবে জানলাম, কিন্তু আমি কোনো উত্তর আপাতত দিব না। এখন চলেন ফুচকার দোকানে, ফুচকা খাবো। মেয়েটার কণ্ঠটা আমার কাছে কেমন যেন খুব পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে এই কণ্ঠটা আমি আগে অনেকবার শুনেছি, কিন্তু মনে করতে পারছি না কার কণ্ঠ। আমি এসবের মধ্যে একটা ধ্যানে পড়ে আছি। আমাকে চুপ থাকা দেখে মেয়েটি বলে উঠল, কি হলো চুপ করে এত কি ভাবছেন? চলো। মেয়েটার কথায় আমার ধ্যানের ব্যাঘাত ঘটলো। মেয়েটা এখন ফুচকা খাবে, এই সুযোগে মেয়েটাকে চিনে ফেলবো যে মেয়েটাকে। এই বলে আমরা হাঁটতে লাগলাম। হঠাৎ করেই কে যেন আমাকে গুলি করলো। গুলিটা আমাকে না লেগে আমার হাত ছোঁয়া ছুঁয়ে ফাঁকায় বেরিয়ে যায়। একটা ছোট ছেলের বুকে ভেদ করলো। সামনে তাকিয়ে দেখি কয়েকটা কালো পোশাকধারী লোক। তাই আমি মেয়েটার হাত ধরে সামনে বামে থাকা একটা দেয়ালের আড়ালে রেখে আমি বুতের মাস্কটা পরে আমার বন্দুকটা বের করে ওরা ধরে গুলি করতে লাগলাম। আমার গুলি করা দেখে প্রতিপক্ষ ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমি তাড়াতাড়ি করে ছোট ছেলেটার কাছে গিয়ে দেখি ছেলেটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। নাকে হাত দিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ। ছেলেটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ইতিমধ্যে ছেলেটির বাবা মা সহ অনেক লোক আমাদের চারদিকে জড়ো হয়েছে। ছেলেটির বাবা মা গভীর কান্নায় মগ্ন হয়ে পড়ে। আমি এবং মেয়েটি তাদের সান্ত্বনা দিয়ে চলেছি। কিছুক্ষণের মধ্যে ছোট ছেলেটির পরিবারের লোকজনও এসে লাশটি নিয়ে যায়। আমি মেয়েটি থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। রাত 11টা বেজেছে। অন্ধকারে কুটকুটে রাত, চারদিকে ঝিঝি পোকার আনাগোনা, সাথে কুকুর ও শিয়ালের আত্মচিৎকার। আমি মেসের বাইরে একটা আম গাছের নিচে বসে ছোট ছেলেটার কথা ভাবছি। আমার কারণে নিষ্পাপ ফেরেস্তার মতো একটা বাচ্চার বিখরে জীবন গেল। এই কথাটা মনে পড়তে নিজের উপর আমার নিজেরই রাগ হচ্ছে। না, আমাকে এরকম ভেঙে পড়লে চলবে না। কারা আমাকে খুন করতে চায়, যে করেই হোক তাদের বের করতে হবে। ফেরেস্তার মতো বাচ্চাটার মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতে হবে, না হলে তার আত্মা আমাকে কখনোই ক্ষমা করবে না। পরক্ষণে আমার মনে পড়ল কলেজের কথা।
কলেজের ভেতরে তো রাতে প্রিন্সের লোকদের অবৈধ কারবার চলে, কিন্তু লাভুকে তো আমি মেরে ফেলেছি কলেজের ভেতর। এখন কি প্রিন্সের লোকরা ওখানে কাজ করবে নাকি জায়গা পরিবর্তন করবে? না, একবার কলেজের ভেতরে গিয়ে দেখি। আমি রুমে গিয়ে ভূতের মাস্কটা পরে হাতে থাকা বন্দুকটা নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের দিকে। কলেজের গেটের সামনে গিয়ে দেখি গেট বন্ধ করা। তাহলে হয়তো ওরা জায়গা পরিবর্তন করেছে। না, প্রিন্সের লোকেরা সহজে জায়গা পরিবর্তন করবে না। একবার কলেজের পিছনের জঙ্গলে গিয়ে দেখা যাক। আমি দ্রুত গতিতে পা চালিয়ে কলেজের পিছনের জঙ্গলের ভিতরে গিয়ে আস্তে আস্তে সামনে এগোচ্ছি। যত এগোচ্ছি ততই আমার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। আমি একটু সামনে এগোতেই থেমে গেলাম, কারণ সামনে চারদিকে অনেক সিকিউরিটি বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝে কয়েকটি লোক কালো কয়েকটি ব্রিটকেস তাদের মধ্যে পরিবর্তন করতেছে। হয়তো তারা ড্রাগস ক্রয় বিক্রয় করছে। ওরা ওখানে অনেক লোক, তাই আমি ঝামেলা না পাকিয়ে শুধু দেখে যাচ্ছি কি হয়। হঠাৎ করে একটা জিনিস আমার চোখে আটকে গেল। কয়েকটি লোক মাটির নিচের সুড়ঙ্গের ভেতর ঢুকতেছে। হয়তো তারা সবাই দিনের বেলা বেশিরভাগই সুড়ঙ্গের ভেতরে থাকে। আমি আর ওখানে না থেকে সোজা মেসেজে গায়ে এলিয়ে দিলাম। পরদিন সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কলেজে গেলাম। গেট দিয়ে কলেজে ঢুকেই চারপাশে একবার চোখ বলেই ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ করেই তাসনি আমার সামনে আসলো। আসতেই আমার বুকটা দরপড়ে উঠলো। তাহলে কি তাসনি আমাকে চিনে ফেললো? ও যদি আমাকে চিনে ফেলে তাহলে সমস্যা হতে পারে, কারণ প্রিন্স ও তার লোকেরা জানে যে আমি ফাঁসির মুখ থেকে ফিরে আসা কেন। কোনোভাবেই যদি সবার সামনে আমার আসল পরিচয় আসে, তবে পুলিশও আমাকে ধরার জন্য খুঁজবে। আমি এসব ভাবছি। আমার ভাবনার ধারা ঘটিয়ে তাসনিয়া বলতে লাগলো, নাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এতদিন আমি আপনাকে অনেকভাবে অপমান করেছি, অনেক খারাপ ইগোতে লাগা কথাও বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। ক্লাসে চলেন। ক্লাস শুরু হলো হয়তো। চলেন। আমরা ক্লাসে গেলাম। তাসনিয়াও সিটে বসলো। আমি মামুনের কাছে গিয়ে বসলাম। ইতিমধ্যে স্যার এসে ক্লাস করাতে লাগলেন। হঠাৎ করে আমার চোখ বারান্দায় জানালার পাশে থাকা একটা মেয়ের দিকে পড়ল। মেয়েটা এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আমার চোখ তার দিকে যেতেই সে নিজের চোখ ফিরিয়ে নিয়ে কিছুটা লজ্জায় পেয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটা অন্য কেউ নয়, সে হলো বন্যা। আমি অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছি। তখনই স্যার উচ্চস্বরে আমার দিকে বলল, এই ছেলে দাঁড়াও। জি স্যার, আমাকে বলছেন? তোমাকেই বলছি। তুমি ক্লাসে অমনোযোগী কেন? কই স্যার অমনোযোগী? আমি তো ক্লাসে মন দিয়েছি। মিথ্যা বলছো কেন? তুমি জানালার দিকে কি দেখছিলে? না না স্যার, কিছু না, এমনি। যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে। আমি কিছু বলতে চেয়েও বলতে পারলাম না, কারণ কোনো লাভ নেই। উল্টো কেসটারও জটিল হয়ে উঠবে। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বের হতেই মামুন আমাকে কলেজের একটা নীরব স্থানে টেনে নিয়ে গিয়ে বলল, নয়ন, তুই কি জানিস বন্যা তোকে কত ভালোবাসে? তুই কি তাকে ভালোবাসিস? এই কথা শোনা মাত্র আমার বুকে চিনচিন ব্যথা অনুভব করতে লাগলাম। এই ব্যথা কোনো রোগের নয়, এই ব্যথা হলো ভালোবাসার ব্যথা। মামুন আমাকে চুপ থাকতে দেখে বলল, নয়ন কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মামুন, ভালোবাসা নামক সম্পর্কে আমি এখন জড়াতে চাই না। আমার কিছু কাজ আছে, সেগুলো করে তারপর ভালোবাসা নিয়ে ভাববো। ওকে বাই। বাই। তবে সন্ধ্যার সময় আমাদের বাসায় দেখা হচ্ছে। এই বলে আমি মেসের দিকে যাচ্ছি। হঠাৎ করে বন্যা আমার কাছে এসে বলতে লাগলো, কি ভাবেন নিজেকে? আমাকে ভালোবাসলে কি এমন হবে? আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকেই চাই। এসব পাগলামো করে ছেড়ে দিন, আমাকে যেতে হবে। নাইম, যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসি কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেসের সামনে দাঁড়িয়ে থাকবো। এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। দেখুন, পাগলামো বাদ দিয়ে বাসায় যান। এই বলে আমি মেসে গিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গাইলে দিলাম। সন্ধ্যা 7টায় ফোনের রিংটোনে আমার ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকে দেখি মামুন ফোন দিয়েছে। রিসিভ করতে ওদিক থেকে বলতে লাগলো, কিরে তাড়াতাড়ি আমাদের বাসায় আয়, তুই আসলেই আমরা কেক কাটা শুরু করবো। যাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে মেসের বাইরে বের হয়ে দেখি বন্যা দাঁড়িয়ে আছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি বন্যাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম মামুনের বাসার দিকে। বন্যা আমার চলে যাওয়ার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি মামুনের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই একটা বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দিল। বৃদ্ধ মহিলাটিকে দেখে আমার চোখের এক কোণে কয়েক ফোঁটা অশ্রু জমা হলো। আমি নিজেকে সামলে নিলাম। ইতিমধ্যে মামুন আমার কাছে এসে বলতে লাগলো, সামনে চল, কেক কাটতে হবে, নীলা অপেক্ষায় আছে। হ্যাঁ চল। আমরা ওখানে গেলাম। তখনই মামুন বলে উঠলো, নীলা, তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্মদিনে তোমাকে আমি একটা বেস্ট জিনিস গিফট করব?
বলেছিল তো। আমার সেই বেস্ট গিফট কই? নীলা, তোমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে কি তুমি চিনো? না, কে সে? সে হলো তোমার ভাই নয়ন। মামুন এই কথা বলা মাত্রই নীলা এবং আমার মা এসে আমাকে জোরে ধরে কান্না করে দেয়। আমি তাদের থেকে ছাড়িয়ে নিয়ে নীলাকে বললাম, নীলা, আজকে খুশির দিন, কান্না করার দিন নয়, তুমি কেক কাটো। নীলা কেক কাটলো। আমরা অনেক মজা করলাম। হঠাৎ করে প্রচণ্ড বাতাস, বৃষ্টি, সাথে বিদ্যুৎ চমকানো। তখনই আমার মনে পড়লো বন্যার কথা। সে তো মেসের বাইরে দাঁড়িয়ে আছে। না, আমাকে বন্যার কাছে যেতে হবে। আমি মামুনকে বললাম, মামুন, আমাকে এখন মেসে যেতে হবে। নয়ন, তুই পাগল হয়েছিস নাকি? এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে মিশে যাবি? হ্যাঁ মামুন, আমি যাব, আমাকে যেতেই হবে। এ বলে মামুন নীলা এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বৃষ্টির মধ্যে মামুনের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মেসের দিকে। মেসের সামনে এসে বন্যার দিকে চোখ যেতেই আমি বড় ধরনের একটা ধাক্কা খেলাম, কারণ বন্যা মাটিতে পড়ে আছে। আমি বাইকটা রেখে দৌড়ে বন্যার কাছে গিয়ে দেখি সে অজ্ঞান হয়েছে। আমি বন্যাকে কোলে তুলে আমার রুমে ঢুকে মেঝেতে রেখে ডাকতে লাগলাম, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছে না। তাই একটা আননোন নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতেই ওদিক থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আব্দুর রহিম, তুমি যত তাড়াতাড়ি পারো এই ঠিকানায় তোমার ডাক্তারের কিছু জিনিসপত্র নিয়ে আসো, আর সাথে করে মেয়েদের পোশাক সহ। জি ভাই, আসতেছি। তবে মেয়েদের পোশাক মানে কি সমস্যা হয়েছে সেটা বলেন। তারপর আমি আব্দুর রহিমকে সব ঘটনা খুলে বলে ফোনটা কেটে দিয়ে বন্যার দিকে তাকিয়ে বলতে লাগলাম, আরে এই পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারতেছি না। তার চেয়ে বড় বিষয় হলো প্রিন্সের ওপর আমার প্রতিশোধ নেওয়া বাকি আছে। তারপর তোমাকে আমি গ্রহণ করতে চেয়েছি, আর আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করে মেয়েটাও যে তুমি, আমি সব কিন্তু ভালোভাবেই জানি। আজকে আমার জন্য বন্যার এই অবস্থা। সে আমাকে কত ভালোবাসে সেটা আমি এখন বুঝতে পারতেছি। আমি মনে করেছিলাম সে হয়তো চলে যাবে, কিন্তু না, মেয়েটা আমার মুখ থেকে ভালোবাসে কথাটা শুনবেই। এত ভালোবাসে সে আমায়। আমি এসব ভাবছি, তখনই আমার দরজায় কেউ নাড়া দিল। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখি রহিম এসেছে। সে বন্যাকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু জরুরি ওষুধ দিল আর বলল, ভাই চিন্তার কিছুই নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আর এই নিন পোশাক। ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। এই বলে রহিম চলে গেল। আমি অষ্টমী গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি বন্যা আস্তে আস্তে চোখ খুলতেছে। আমি দ্রুত গতিতে সেখানে গেলাম। বন্যা আমার দিকে একবার তাকিয়ে মুখটা অন্যদিকে খুললো। বন্যার এরূপ আচরণ দেখে আমি বললাম, এত ভালোবাসেন আমায়, যার জন্য এই ভয়ানক বৃষ্টিতেও আমার ভালোবাসার জন্য অপেক্ষা করছিলেন। আমার কথাগুলো শুনে বন্যা আমার দিকে এক নজর তাকিয়ে বলল, অনেক ভালোবাসি। তবে আমি একজনকে অসম্ভব ভালোবাসি। কাকে ভালোবাসেন? কে সে? আপনাকে অসম্ভব ভালোবাসি। এই কথা বলতেই বন্যা আমার দিকে তাকিয়ে মুখের এক কোণে হাসি নিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি তাকে জড়িয়ে নিয়ে বললাম, এই নাও কাপড়, এখন যা ফ্রেশ হয়ে এসো। এই পোশাকগুলো আবার কই পেলে? আমার প্রাক্তন বইয়ের। বেশি কথা না বলে ফ্রেশ হয়ে এসো। যাচ্ছি। এই বলে বন্যা ফ্রেশ হতে চলে গেল। আমি বিছানা থেকে গায়ে এলে দিলাম। এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকানোর শব্দ। কিছুক্ষণ পর বন্যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শাড়ি পরে বাইরে এলো। দেখতে একদম নতুন বউ বউ লাগছে। এই রহিমটাও না পারে বটে, ওর বউয়ের শাড়ি আনছে মনে হয়। আমি বন্যার দিকে একদিনে তাকিয়ে আছি। বন্যা আমার কাছে এসে লজ্জা মাখা মুখটা দিয়ে বলল, কি দেখছো এমন করে? তোমাকে। যা, কি যে বলো না। আমার ভেতর মনে হয় বন্যাকে আকর্ষণ করতেছে। আমার ভেতরে তার জন্য একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি বিছানা থেকে উঠে বন্যার কোমরে হাত দিয়ে আমার খুব নিকটে নিয়ে আসলাম। তার শ্বাস প্রশ্বাস আমার অঙ্গে ভেদ করলো। আমি দিশেহারা হয়ে গেলাম। আমার চোখ গেল বন্যার ঠোঁট জোড়ার দিকে। তার ঠোঁট কাঁপছে, মনে হয় আমার ঠোঁটকে চুম্বকের মতো আকর্ষণ করতেছে। আমি সহ্য করতে না পেরে আমার ঠোঁট জোড়া তার ঠোঁটের সাথে এক করে দিলাম। বন্যা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। অন্যদিকে তাকিয়ে বলল, নাইম, আমাকে এখন যেতে হবে। এই বৃষ্টির মধ্যে যাবে? বৃষ্টি এখন থেকে গেছো? চলো এগিয়ে দিয়ে আসি। না লাগবে না, সামনে আন্টির বাসায় যাবো তো, এখন থেকে এখানেই থাকবো। ও, ভালো থেকো। বাই, আল্লাহ হাফেজ। এই বলে বন্যা চলে গেল। আমি মেসের বাইরে বের হয়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা খেয়ে বিলটা দিয়ে মেসের দিকে ফিরছি। হঠাৎ করে একটা আওয়াজ এসে আমার কানে পড়ল। কারা যেন আড়াল থেকে চুপি সরে বলতেছে, বস, আপনি জেনে গেছেন KN এর খবর, যে কলেজেই আছে, নাইম নামে ছদ্মবেশে, আর আপনি তার পিকও পেয়ে গেছেন।
এই কথাটা শোনা মাত্রই আমি দৌড়ে মেসে চলে গেলাম। ফোনটা বের করে লিটনকে ফোন করে বললাম, লিটন আজকে রাতে যে করে হোক কলেজের মাঠের দিকে মাঝখানে রিমোট বোম সেট করবি। আর হ্যাঁ শোনো, জি ভাই বলেন। কম পাওয়ারে বোম সেট করবি যাতে বড় কোনো ক্ষতি না হয়। ভাই বুঝেছি। আর হ্যাঁ শোনো, কালকে আমাদের বড় বড় মাফিয়া লিডারদেরকে নিয়ে কলেজের মাঠে আসবে। কালকে প্রিন্স নাকি আমাকে মারতে আসবে। কি বলেন ভাই, ওরা আপনাকে চিনবেই বা কি করে? আমি আপাতত এসব কিছুই জানি না, জরুরি ইনফরমেশন পেলাম তাই তোমাকে জানালাম। আর হ্যাঁ, যা করবে সাবধানে করবে। ওকে বাই। ওকে ভাই, ভালো থাকবেন। এই বলে ফোনটা কেটে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের সময় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমার ডয়ার থেকে ভালো 2টা বন্দুক বের করে পকেটে বুঝে নিলাম, সাথে 2টা হাত ছুরি সহ। তারপর বাইরে বের হয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। গেটের সামনে বন্যার সাথে দেখা। বন্যার আমি গেট দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে মাঠ দিয়ে হাঁটছি। তখনই তাসনি আমার সামনে এসে মজা করে বলল, কেমন আছো মিস্টার কামলা ওরফে নাইম ভাই? আমি ছোট করে একটা মিষ্টি হাসি দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর বন্যা, তুমি নাইমের সাথে? কেন আপু, থাকতে পারি না বুঝি? আর হ্যাঁ, ওর সাথে আমি রিলেশনে আছি। তাই নাকি? কবে থেকে এসব চলছে? বেশি দিন না, কয়েকদিন থেকে। বন্যা, আমাকে কিন্তু ট্রিট দিতে হবে, সাথে নাইম ভাই তোমাকেও কিন্তু। হবে, সব কিছুই হবে। এখন ক্লাসে চলো। আমরা ক্লাসের দিকে যাচ্ছি, তখনই পেছন থেকে কে যেন আমার কলার ধরে কলেজের মাঠের মাঝখানে নিয়ে গেল। তখনই কলেজের ভিতর 20 থেকে 30টা গাড়ি প্রবেশ করলো। আমি পেছনে তাকে দেখি প্রিন্সের ছেলে বাদশা। সে আমাকে বলতে লাগলো, কিরে কেন, অবাক হলি নাকি? তুই কি ভাবছিস তোকে আমরা চিনবো না? হা 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 হা, তুই আমার চাচাকে মেরেছিস, আজকে তোকে আমি মেরে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবো। ইতিমধ্যে বন্যা, তাসনিয়া, মামুন সহ কলেজের সকল ছাত্রছাত্রী, শিক্ষকরা কলেজের মাঠে উপস্থিত। আর চারপাশে প্রিন্সের লোকেরা ঘিরে রেখেছে। মাঝের একটা গাড়ি থেকে প্রিন্স বের হয়ে বলতে লাগলো, কেন, তোকে আমি বলছিলাম না তোকে আমি মেরে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো? হা 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 হা, আজকে তোর শেষ দিন। প্রিন্সের কথা শুনে আমার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেল। আমার শ্বাস প্রশ্বাস নেওয়াটা সিংহের মতো গর্জন করতে লাগলো। আমি উচ্চস্বরে চিৎকার দিয়ে পৈশাচিক হাসিতে মেতে পড়লাম। আমার হাসি থেকে বাচ্চা, প্রিন্স সহ কলেজের উপস্থিত সবাই অবাক। সবাই ভাবতেছে কে নয়তো মৃত্যুর শোকে পাগল হয়ে গেছে। আমি প্রিন্সকে বলতে লাগলাম, প্রিন্স, আজকে আমার মৃত্যু নয়, বরং তোর মৃত্যু অনিবার্য। চারপাশে তোর লোকদের দিকে তাকিয়ে দেখ। প্রিন্স ওর লোকদের দিকে তাকানোর আগেই ও সবগুলো লোক গলিবদ্ধ, রক্তাক্ত প্রাণহীন দেহগুলো মাটিতে পড়ে যায়। তাদেরকে প্রিন্স আর বাচ্চা ভয় পেয়ে আমার পায়ে পড়ে কান্না করতে লাগলো। আমি ওদের বললাম, এইটুকুতেই তোর কাহিনী খতম? এখনো তো মাঠের মাঝের জায়গার বোমগুলো ফাটানোই হয়নি। কেন ভাই, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? তোদের ক্ষমা করলে গরিব, অসহায়, দর্শিতা বন্ধুর অসম্মান করা হবে। আর তোদের অত্যাচারে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে তাদের আত্মা আমাকে কখনো ক্ষমা করবে না। এখন তোদের মরার সময়, এবার তোদের মরতেই হবে। এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওদেরকে পরপারে পাঠিয়ে দিলাম। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার উদ্দেশ্যে বললাম, আর কোনো ভয় নেই। মাদক জাতীয় কোনো কিছুর কারবার এই কলেজে চলবে না। আর কোনো মা বোনদের ইজ্জত হয়রানি হতে হবে না। কোনো ছেলে মেয়েকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে না। প্রিন্স নামের অত্যাচারী পশুটাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। আর একটা কথা না বললে নয়, আমি হলাম আপনাদের কলেজের কামলা ছেলেটি, যাকে 4 বছর আগে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল প্রিন্সের ভাই লাবু সহ আরও কিছু মানুষ, কিন্তু পারেনি। কারণ একজন মহৎ মানুষ আমাকে ফাঁসির মুখ থেকে বাঁচিয়ে নিয়েছে আর অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। উনি আমাকে আজকে তরুণ জগতের ন্যায় বড় একজন মাফিয়া বানিয়েছে। অনেকে হয়তো আমাকে এখনো চিনতে পারেননি। আমি হলাম নয়ন, আপনাদের সুপরিচিত মিস্টার কামলা। এই বলে আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। কলেজের সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবতেছে কামলা ছেলেটি কিভাবে মাফিয়া হতে পারে, কিন্তু বাস্তবেই তো মাফিয়াই। কলেজের সবাই আগের কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চায়। আমি তাদের ক্ষমা করে দিই। স্যার ঘোষণা দেয় যে কলেজ আজকে এই পর্যন্তই সমাপ্ত। সবাই নিজ নিজ বাসায় চলে যায়, শুধু বন্যার মামুন বাদ দিয়ে। মামুন আমার কাছে এসে বলল, নয়ন, এখন তো তোর সমস্যা নেই বাসায় যেতে। না নেই, তবে তোর বাসায় যাব না, তোর পাশের ফ্ল্যাটে যাব, কারণ ওই ফ্ল্যাটটা আমি কিনে নিয়েছি। সরি, ভালোই হবে। এখন চল বাসায় যাবি। দাঁড়া, তোর ভাবি কিনে যাব না? কে কার ভাবি? এই যে দাঁড়িয়ে আছে বন্যা চৌধুরী।
ইনি তোর হবু ভাবি। বন্যা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও, সে কথা আগে বলবি না তো ভাবি? আপনাদের বাসার ঠিকানা দিন। এখন তো আমাদের বাসায় নিয়ে যেতে পারি না। যখন ভাবি হবেন তখন যে। বন্যা আমাদের ঠিকানাটা দিয়ে চলে গেল। আমি মামুনের বাসায় গিয়ে মাকে নিয়ে 2 দিন পর নতুন ফ্ল্যাটে গেলাম। আমার বোন নীলাকে আনিনি, কারণ মামুনের সাথে তো তার বিয়ে হয়ে গেছে। 1 সপ্তাহ পর বন্যার সাথে পারিবারিকভাবে আমার বিয়েটা হয়ে গেল। আজকে আমার বাসরাত। আমি ছাদে উঠে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। তখনই মামুন আমার কাছে এসে বলতে লাগলো, কি রে, বাসর ঘরে বউকে রেখে ছাদে কি করিস? যা বাসর ঘরে যা। আচ্ছা মামুন, তোর আগের জিপ কি কারণে তোকে ছেড়ে গেছে? আরে শালা, তোর বোনই তো আমার আগের জিএফ। হা হা, তুই আমার কাছে এত বড় সত্যটা লুকিয়েছিস? এখন এসব বাদ দে, বাসর ঘরে যা। হয়তো তোর বউ রাগ করে বসে আছে। যাচ্ছি। আমি যেতে লাগলাম। মামুন আবার পিছন থেকে বলল, বিড়ালটা ভালোভাবে মারিস কিন্তু। দূর শালা। এই বলে বাসর করে সামনে গিয়ে একটা কাশি দিয়ে ভেতরে প্রবেশ করতেই বউ আমার লম্বা ঘোমটা মাথায় দিয়ে বিছানা থেকে নেমে আমার পায়ে সালাম করতে লাগলো। আরে কি করছো? তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে, বলে দেখে জড়িয়ে ধরলাম। আর গল্পটা এখানেই শেষ হলো। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। নতুন গল্পের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আল্লাহ হাফেজ।